আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনিম, এইচএসসি 2023 ব্যাচ, নটরডেম কলেজ, ঢাকা। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের সাথে লাইভে যিনি গেস্ট হিসেবে উপস্থিত আছেন, তোমরা আজকে যারা লাইভে উপস্থিত হবে, লাইভটা দেখবে, আশা করি সবাই তাকে চিনো, সাকিবুল ইসলাম সিয়াম। সিয়াম কিন্তু নটরডেম কলেজ থেকে 2023 সালে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করেছে এবং একই সাথে কিন্তু তার অনেকগুলো সফলতার ঝুড়ি রয়েছে। বিশেষ করে সে কিন্তু এমএসটি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে, বুয়েট 31তম স্থান অধিকার করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14তম, বিউপিতে 8ম, এবং একই সাথে যে আরেকটা বিশাল সাফল্য, সে কিন্তু মেডিকেলেও ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সিয়াম, তোমাকে এতগুলো সাফল্যের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি এবং ব্যক্তিগতভাবে এবং পেজের পক্ষ থেকে, এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম এবং ধন্যবাদ আমাকে আজকে গেস্ট হিসাবে এখানে নিয়ে আসার জন্য। এবং আমাদের জুনিয়রদের উদ্দেশ্যে তুমি যেরকম করছো, আমাদের সকল সিনিয়রদের নিয়ে জুনিয়রদের উদ্দেশ্যে তারা অনেকগুলো সাজেশন দিতে পারছে। এটা আসলে খুব প্রশংসনীয় একটা কাজ বলতে গেলে। আসলে জুনিয়রদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করছি। ধন্যবাদ সিএমকে। আসলে আমাদের একটু দেরি হয়ে গেছে, 10টা মিনিট দেরি হয়ে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা চাচ্ছি আর দেরি না করে আমরা আজকে, যেহেতু খুব গরম, মোটামুটি খুব দ্রুতই লাইভটা শেষ করার চেষ্টা করব। সুতরাং তোমরা যারা লাইভে উপস্থিত আছো, তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো। সিয়াম, তোমার অনেকগুলো সফলতার ঝুড়ি, তুমি নটরডেম কলেজ থেকে পড়াশোনা করেছো, একই সাথে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি সব দিকেই ভালো ভালো পজিশনে তুমি চান্স পেয়েছো। যেহেতু তোমার আসলে বলা যায় এডমিশনের জার্নিটা মোটামুটি কলেজ লাইফ থেকেই শুরু হয়ে যায়, সেক্ষেত্রে যেহেতু তুমি নটরডেম কলেজে পড়াশোনা করেছো, একটু প্রথমেই তোমার কাছে জানতে চাইবো যে তুমি প্রথম কখন নটরডেম কলেজের কথা শুনেছিলে এবং নটরডেম কলেজে ভর্তি হওয়ার ইচ্ছাটা কেন তোমার মধ্যে এসেছিল? আচ্ছা, নটরডেম কলেজের ইচ্ছা বলতে ক্লাস আমি ক্লাস 8 অথবা 9 থেকে নটরডেম সম্পর্কে জানতে পারি প্রথম। এবং ক্লাস 9 এর শেষের দিকে আমি নটরডেম কলেজে একটা ফেস্ট এসেছিলাম আমাদের হচ্ছে। হ্যালো মুনিম, শুনতেছো? মুনিম, পাইতেছি, মুনিম তোমার আমি শুনতে পাইতেছি। আমি একটু হলো ওই যে ফেসবুকে শেয়ার দিতে গেছিলাম, তুমি বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ যা বলতেছিলাম। আমার মূলত হচ্ছে এনডিসির নামটা শোনা হচ্ছে ক্লাস 8 বা 9 থেকে, এরকম ক্লাস 7 হয়তো শুনছিলাম, কিন্তু তেমন খুব একটা আমলে নেই, মানে খুব একটা পড়বো বা এরকম ইচ্ছা জাগেনি তখন। ক্লাস 9 এর শেষের দিকে, অক্টোবর মাসের দিকে সম্ভবত, আমি এখানে একটা ফেস্টে আসি এনডিসিতে। 2 দিন সম্পূর্ণ এনডিসি থেকে কাটিয়েছিলাম। আমি আমার 3 ফ্রেন্ডের সাথে এসেছিলাম এনডিসিতে, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুবার পর্যন্ত আমি এনডিসিতে কাটিয়েছি। এবং এনডিসি ডিসিপ্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা দেখে আমি একটা কাগজের টুকরা কোথাও পড়ে থাকতে দেখিনি আর কি। এত ভালো লাগে আসলে যে আমার ইচ্ছা হয়ে যাচ্ছে না আমি এনডিসিতেই পড়বো ইনশাআল্লাহ। আর এই যে প্রথমে ঘুরতে গেলাম 2-3 দিন, ওখানে আমি ঢাকায় ছিলাম। এর ফলে কি হয়েছে, আমি যখন এনডিসি পরীক্ষা দিতে যাই আমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স ছিল, কারণ আমি কলেজ ক্যাম্পাসে পরিচিত, আগে আমি সম্পূর্ণ দিন 2টা দিন এখানে ছিলাম আর কি। তো আমার আশেপাশের সাথে আমার একটা কনফিডেন্সের সাথে পরীক্ষা হলে প্রবেশ করি। আর বলতে গেলে হচ্ছে যে আমার একটা কোইন্সিডেন্স আছে, সেটা হচ্ছে আমি যে রুমে পরীক্ষা দিই আমার গ্রুপ 1 এর ক্লাস ওই রুমে হয় আর কি। তো আমি হচ্ছে প্রায় মানে যে রুমে পরীক্ষা দিচ্ছি ওই রুমেতেই আমার গ্রুপ 1-এ 2টা বছর কাটিয়েছি আর কি কলেজ লাইফের। বিষয়টা বেশ ভালো। আর এবং আমার সাথে এক ফ্রেন্ড ছিল, আমি আরো একই রুমে পরীক্ষা দিই, এবং সে আমার বেস্ট পার্টনার ছিল আর কি। তো একটা কোইন্সিডেন্সটা মনে রাখার মতো আচ্ছা একটা আচ্ছা। বিষয়, এই জন্য শেয়ার করলাম। আর এনডিসি প্রিপারেশনের কথা বলতে গেলে হচ্ছে, এনডিসি প্রিপারেশনের জন্য একাডেমিকের বেসিকটা খুব গুরুত্বপূর্ণ, স্বাভাবিক, কারণ এনডিসি তে প্রশ্ন খুব অ্যানসাইটিন হয়। হ্যাঁ, আমরা অবশ্যই। জানতাম না আমাদের সময় এমসিকিউ হবে নাকি এসিকিউ হবে, এটা বলা যায় না আসলে। আমাদের বড় ভাইরা বলতেন যে এটা খুবই আনপ্রেডিক্টেবল একটা বিষয়, এই জন্য সবকিছুর প্রিপারেশন নিয়ে থাকা উচিত। আমাদের সময় যেহেতু এমসিকিউ ছিল, তারপরে মেবি মাঝে মাঝে রিটেন হয়েছে আমি শুনেছি। যেমন ডাকঘর নামে একটা বন্ধু বা এরকম কিছু লিখতে দিয়েছিল সম্ভবত, এটা খুব বেশি ফেসবুকে কথা হ্যাঁ বলা হ্যাঁ হয় হ্যাঁ। এসব নিয়ে। তো আমাদের সময় হতে পারে এই যে আনপ্রেডিক্টেবল বিষয়টা, ডাকঘর নিয়ে কথা বলতে হবে, একটা সেট ছাত্র যে সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং সে আশেপাশে জিনিস সম্পর্কে ধারণা রাখবে, এই বিষয়টা খুব দরকারি। কারণ মূল বই পড়বো, আমি দাগাই দেবো, মূল বই পড়া আসবে এবং এটা পারবে, এটা পড়ে যে হচ্ছে একদম চান্স পাবে এটা বলা যায় না। এটাই একটা উদাহরণ। কারণ হচ্ছে এনডিসিতে খুবই প্রশ্ন আনপ্রেডিক্টেবিলিটি যেমন আছে, তেমনি কোশ্চেন কোনটা থেকে হবে এটা কেউ বলতে পারতেছে না। আমাদের স্যাররাও, আমি যখন আমাদের স্যাররাও আমাদের কখনো ডিসক্লোজ করেন এই ম্যাটারটা, যে কোশ্চেন কারা করে বা এরকম সিস্টেম মেরিট সিস্টেম গ্রুপ বিভাজন কারা করে, তারা নিজেরাও কোনো সময় ডিসক্লোজ করেন এই বিষয়টা। তো বিষয়টা হচ্ছে পুরোপুরি আলাদা থেকে যায়। এনডিসি অথরিটি কঠোর নিরাপত্তার মাধ্যমে বলো বা হচ্ছে সিকিউরিটির মাধ্যমে বিষয়টা নিশ্চিত করেন। এই কারণেই আমি মূলত মনে করি যে হচ্ছে এনডিসি ভর্তি পরীক্ষাটা খুব একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় আর কি।
আর কনফিডেন্সের বিষয়টা বলতে গেলে কনফিডেন্স থাকতে হবে, চান্স পরীক্ষা দিচ্ছি, কারণ হ্যাঁ হ্যাঁ কনফিডেন্স অবশ্যই। অ্যাটিটিউড সবকিছু মিলেই হচ্ছে পরীক্ষাটার হল স্টাডি যে তৈরি হয়। পরীক্ষার হলের মধ্যে যদি প্যানিক করে, অনেকে অনেক সময় সব জানা জিনিস ভুল করতে পারে। আর এনডিসি প্রিপারেশনের সাজেশনের ব্যাপারে যদি বলি তাহলে হচ্ছে বাংলা, ইংলিশ, বিষয়টা তো হচ্ছে বইয়ের মতোই সাধারণত। আমি দেখছো তো আমাদের হচ্ছে ইংলিশ কোর্সিং কিন্তু টেক্সট বুক থেকে হয়। আমি দেখছি এনডিসি কোর্সিংও আমাদের হ্যাঁ এসএসসি টেক্সট বুক থেকে আসছিল। আমাদের ছিল প্রীতিলতা ওয়েদ্যদের 1932 সালে রিলেটেড একটা সাল রিলেটেড কোর্সিং ছিল। এর পাশাপাশি হ্যাঁ ইংলিশ হ্যাঁ হ্যাঁ গ্রামাটিক্যাল কোর্স। এটা আমারও মনে হ্যাঁ, হ্যাঁ, আছে, এটা আমি পারছিলাম না। হ্যাঁ, ওরে বলতেছি যে এনডিসি যখন চান্স পাবে তখন ওরা দেখছি আমরা মূল টেক্সট বুক কেন্দ্রিকই পড়াশোনা করা হয় মূলত এনডিসি তে। গ্রামাটিক্যাল রাইটিং হ্যাঁ হ্যাঁ বলো, গ্যাপ ফিলিংস বলো, বা যে কোনো কিছু টেক্সট বুক নিয়ে থাকা হয়। এটা স্যাররাও ফলো করেন ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও। আর ম্যাথের ক্ষেত্রে বলতে গেলে হচ্ছে ম্যাথ মূল বইয়ের বাইরে কিছু আসে না সাধারণত। যে 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 বিষয়টা যেটা হচ্ছে কনসেপচুয়াল জিনিসটা বা একটু ট্রিকি করার বিষয়টা, সেটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রিতে বলতে গেলে। আসলে ফিজিক্স আর কেমিস্ট্রিতে মূলত কনসেপ্টের যে বিষয়টা সেটা ভালোভাবে যাচাই করা হয়। আর ম্যাথ হচ্ছে মূলত প্র্যাকটিস, অ্যাকুরেসি এবং মূল বইয়ের উপর ভালো দক্ষতা থাকলে পারে সে একটা ভালো অ্যাডভান্টেজ পায়, কারণ মেল যেহেতু খুব একটা ঘুরে যায় না। মূলত যেটা থাকতে হয় সেটা হচ্ছে ওই ফিজিক্স আর কেমিস্ট্রির প্রতি ভালো একটা কনসেপ্ট মধ্যবর্তী। যেমন আমাদের সময় একটা কোশ্চেন ছিল ঘর্ষণ রিলেটেড। সেটা হচ্ছে একটা বস্তুকে একটা হেলানো তলে, ঘর্ষণহীন তলে একটা গোলাকার বস্তুকে বা বলকে ছেড়ে দিলে তার গতিপথ কেমন হবে, এই রিলেটেড একটা কোশ্চেন ছিল যে কি হবে গতিপথটা। এটা সরলরৈখিক হ্যাঁ হবে। হ্যাঁ তো স্বাভাবিকভাবে এই যে কনসেপ্ট, হুম, একটা ভিজুয়ালাইজেশন একটা বিষয়টা যে আছে কিভাবে হবে। আমি শুনেছি অন্যান্য শিফটে বা আমাদের সাথে যে প্রশ্ন ছিল যে একটা ট্রেন থেকে একটা বস্তু ফেলে দিলে সেটা ট্রেনের ভিতরের লোক কি দেখবে, বাইরের লোক কি দেখবে, এরকম একটা কোশ্চেন আসছিল। এই যে হ্যাঁ ভিজুয়ালাইজেশন হ্যাঁ একটা হ্যাঁ ব্যাপারটা, আচ্ছা যে আচ্ছা। ট্রেনের বিপরীত ভিতরের লোক দেখবে যে হচ্ছে একটা নিচে সরাসরি নিচে যাচ্ছে একমাত্রিক গতি, এবং ট্রেনের বাইরে দেখবে দ্বিমাত্রিক গতি। এই বিষয়টা একটা পিওর কনসেপ্টের বিষয়। আমি বলছি না যে সবগুলো কোশ্চেন এরকম থাকবে, হ্যাঁ এরকম কোশ্চেন থাকে দুই একটা সাধারণত। সাধারণত হচ্ছে আমি সবসময় বলি অ্যাডমিশনের ক্ষেত্রে, এটা কলেজ অ্যাডমিশন হোক বা ভার্সিটি অ্যাডমিশন, রেসিডিউল বা একাডেমিকের যে পড়াশোনা সেটা যে সাধারণত চান্স হয়ে যায়, যাদের চান্স হয় তাদের এটা দিয়ে চান্স হয়। কারণ আর র্যাঙ্ক আগানো বলো বা যা হচ্ছে একটু সামনে বা ভালো রেজাল্ট করা বলো, তাদের হচ্ছে পরিশ্রম প্লাস অ্যাকুরেসি, পাশাপাশি যে এক্সট্রা জিনিসগুলো তখন আসে কনসেপ্টের বিষয়টা, যে কঠিন ম্যাথ পারা বা না পারা। কিন্তু কঠিন ম্যাথ পারা না পারা দিয়ে কিন্তু চান্স আটকানো বা চান্স হওয়া নিশ্চিত না হওয়ার বিষয়টা আসে না। কারণ একটা জিনিস নতুন যখন শিখলাম, হুম, বিষয়টা তখনই আমি ভালোভাবে প্রয়োগ করতে পারবো যখন আমি প্রয়োগটা বিষয়টা বারবার প্র্যাকটিস করবো। তখন এই জন্য বলে যে হচ্ছে একাডেমিক থেকে মূলত কনসেপ্ট এবং অন্যান্য বিষয়গুলো খুঁটিয়ে, কারণ একাডেমিকে মূলত সময় থাকে বিস্তারিত পড়ার, যে বিষয়গুলো কোন কোন ক্ষেত্রে খাটবে, কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই হবে 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 না। যে বিষয়গুলো একাডেমিক থেকে আমি সবসময় বলি যে একাডেমিক থেকে যারা কলেজে উঠবে তাদেরও সাজেশন দেবো যে প্রথম থেকেই তোমাদের যথেষ্ট সময় থাকবে একাডেমিকে নিজের বেসিক সহ অন্যান্য বিষয়গুলো তৈরি করার। কারণ পরবর্তী যখন বোর্ড পরীক্ষা আসবে তখন তুমি বোর্ডের সিলেবাস শেষ করতে, বোর্ডের টেস্ট পেপার সলভ করতে বা যে কোনো ধরনের পরীক্ষা দিতে দৌড়াতে তোমার সময় চলে যাবে। আর পাশাপাশি তারপর হ্যাঁ অ্যাডমিশন টাইমে যে চাপটা থাকে দৌড়ের উপর, অ্যাডমিশন কোচিং করতেছো, একটা উইকলি শেষ না হতে হতে আরেকটা উইকলি, এবং পড়া কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, যে কোনো কিছুই করো বলো, এই যে সব কিছুর মাধ্যমে তুমি অ্যাডভান্স পড়াশোনা করতেছো বা তোমার হচ্ছে কোনো গ্যাপ থাকলে তো বিষয়টা আরো তখন আরো জটিল হয়ে যায়। যদি মূল বইয়ের মধ্যে কোনো গ্যাপ থাকে তখন অ্যাকুরেসির দিকে হ্যাঁ হ্যাঁ খাত দেবো নাকি গ্যাপই পূরণ করবো, নাকি হচ্ছে একটা অ্যাডভান্স পড়াশোনাই করবো। তো আমি বলে যে হচ্ছে একাডেমিককে যে ভালোভাবে কাজে লাগাতে পারে তার দেখবে একই সাথে বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, মানে যেখানে পরীক্ষা দিচ্ছে আর কি সেখানেই তারা চান্স হয়ে যাচ্ছে। হ্যাঁ। অনেক কথা বললাম। আর এখন ধন্যবাদ সাকিবুল তোমার ইসলাম। হ্যাঁ 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 কোন স্পেসিফিক কোশ্চেন আছে সাকিবুল ইসলাম যেটা আলোচনা করা যেতে পারে? হ্যাঁ 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 একটু কিছু কোশ্চেন আছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি সিএম। জি। হ্যাঁ, সিএম কে ধন্যবাদ। আসলে আমাদের সামনের যে অনেকগুলো কোশ্চেন রয়েছে সিএম কিন্তু অধিকাংশেরই উত্তর তার প্রথম বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছে। তোমরা যারা লাইভ উপস্থিত আছো কিংবা পরবর্তীতে যারা লাইভটা দেখবা, আশা করি তোমরা লাইভটা দেখে অনেক উপকৃত হবা। সিএম, আমরা নটরডেম কলেজে দীর্ঘ প্রায় 2 বছর ধরে পড়াশোনা করেছি। তুমি অনেক প্রতিষ্ঠানে পড়াশোনা করেছো, আগামীতে ইনশাল্লাহ আর ভালো ভালো জায়গায় যাবে। সেক্ষেত্রে যদি একটু জানতে চাই যে নটরডেম কলেজের ক্লাসগুলো তোমার কাছে কেমন লাগতো এবং কেন মনে হয়েছে যে নটরডেম কলেজের ক্লাসগুলো হয়তো বা অন্যান্য ক্লাস থেকে একটু এফেক্টিভ। হ্যাঁ, এনডিসি আমি আসলে যতগুলো প্রতিষ্ঠানে পড়েছি তার মধ্যে এনডিসি আসলেই উল্লেখযোগ্য এবং ব্যতিক্রম একটা প্রতিষ্ঠান। কারণ মূল বিষয়টা হচ্ছে ডিসিপ্লিন প্লাস টিচার এবং স্টুডেন্টের যে সম্পর্ক, বন্ডিংটা। আমি বলবো না যে অন্যান্য হ্যাঁ প্রতিষ্ঠানে ভালো টিচার নাই, কিন্তু আমি বলবো যে হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানে যদি এক দুজন থাকে, আমাদের এখানে প্রত্যেকটা টিচারই এরকম আন্তরিক, যেটা অন্যান্য প্রতিষ্ঠানে এই হ্যাঁ অ্যাবিলিবিলিটিটা খুব কম থাকে, বুঝতে পারছেন? এই অ্যাবিলিবিলিটা টিচারের মধ্যে আমি দেখেছি যে হচ্ছে আমি যখন কি করতাম আমাদের গ্রুপে তো চেঞ্জ হয় টিচার।
আমি যেমন ওর তো আচ্ছা এই টিচার হ্যাঁ ভালো লাগতে শুরু করে একটা টিচারের এক্সপার্টাইজ দেখে, তাদের পড়ানোর ধরন দেখে মনে করলাম যে নতুন টিচার কিরকম করে পড়াতে পারবে। আমি যখন নতুন টিচার দেখি পড়ানো শুরু করেন তখন মনে হয় না এই টিচারও ভালো হইতো। মানে আমি নতুন নতুন টিচার দেখে আমি তো মনে হ্যাঁ করতে মানে মাঝে প্রথমে মনে হয় যে না এই টিচার আগের টিচার মধ্যে পড়াতে পারবেন। এই টিচার আমাদের যে গ্রুপ অনেক ক্লাস নিতেন, ভালো স্যার ক্লাস নিতেন, বিপ্লব স্যার ক্লাস নিতেন কেমিস্ট্রি, ফয়সাল স্যার ম্যাথের, তো তার ডিপার্টমেন্টের হেড ছিলেন আর কি। তো আমি যখন অন্যান্য স্যার ক্লাস নিবে, আমাদের হ্যাঁ রফিক স্যার ক্লাস নিয়েছেন কেমিস্ট্রিতে, পরবর্তীতে অবু স্যার ক্লাস নিয়েছেন। তো প্রত্যেকটা স্যারের নিজস্ব ইউনিক প্যাটার্ন আছে, মানে বোরিং হওয়ার বিষয়টা নাই আর কি। আমি বলবো যে এক টিচারের তুলনায় আরেক টিচার খারাপ পড়াচ্ছে, তাদের প্রদর্শিত ইউনিক পদ্ধতি থাকে আর কি পড়ানোর আর কি। আমি হ্যাঁ ভালো হ্যাঁ লাগবে আসলে বলতে গেলে আমার প্রত্যেকটা টিচারই পড়ানো আছে এই বিষয়ে। সেটা বেশ আকর্ষণীয়, কারণ তাদের যে চেষ্টা, আন্তরিকতা, বিষয়টা মানে আমি কোথাও দেখিনি এরকম আর কি। আমি মূলত ফার্স্ট ইয়ার বা ফার্স্ট টার্মে যে পরীক্ষা, আমি ফার্স্ট টার্মে মোর কলেজে ফার্স্ট টার্ম কোনো প্রাইভেট বাইরে প্রাইভেট করিনি আমি বলতে গেলে। আমি কলেজ স্যারের একটা নোট খাতায় করতাম যে এটা হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার, এটা বায়োলজি সেকেন্ড পেপারের খাতা, এটা ম্যাথ খাতা, এটা ফিজিক্স খাতা। আমি ওই কলেজে নোট খাতা গুলোই আলাদা আলাদা রাখতাম, স্যার যেটা ক্লাস করাতেন সেইভাবে নোট করতাম। আর মূলত কলেজের সাথে আমি আগেইছি। আমি দেখছি হচ্ছে হ্যাঁ আমাদের সাথে অনেক বন্ধুগণ হয়তো বা অনেক অগ্রসর হয়েছে বা অনেক অ্যাডভান্স পড়াশোনা করতেছে। আমি যখন সেকেন্ড ইয়ার সিলেবাস শেষ করে অনেকে তখন অ্যাডমিশন কোচিং করতেছে। তো আমি কলেজের সাথে আগাতাম, যেহেতু হচ্ছে আমি বাইরে থেকে আসছি এবং কলেজ কি বলতে কলেজের যে পড়াশোনার ধারাটা, ওই যে সিস্টেমটা, ওই সিস্টেমের সাথে আগানো এবং পড়াশোনা, যে পড়াশোনার বিষয়ে যে ডিপ পড়াশোনা, আমি ডিপ পড়াশোনা মূলত কুইজের সময় পড়াশোনা করছি, যতটা অ্যাডভান্স পড়াশোনা করা যায়। এটা একটা অ্যাডভান্টেজ বলবো আমি এনডিসি কুইজের জন্য। কারণ এনডিসি কুইজের কোশ্চেন আমরা জানি যে মোটামুটি কঠিন করুক বা সহজ করুক, কিন্তু পড়াশোনার লেভেলটা কোনো হ্যাঁ সময় সহজে থাকে না। আমরা হ্যাঁ যত অ্যাডভান্স পড়াশোনা করা যায়, বন্ধুদের সাথে আলোচনা করা যায়, মানে যত সব প্রশ্ন আছে, আমাদের গ্রুপ থাকতো হয়তো বা গ্রুপ আলোচনা করতাম অ্যাডভান্স প্রবলেম, সেই বিষয়গুলো হচ্ছে আমাদের একাডেমিকে যে পড়াশোনার যে বিষয়টা তৈরি হয়ে উঠছে, এটা অ্যাডমিশন অনেক বেশি হেল্প করছে আমি বলবো। অ্যাডমিশনে তো কি আমি বোর্ড পরীক্ষার আগে বোর্ড পরীক্ষার পর পড়ছি, অ্যাডমিশনে হচ্ছে অথবা পড়ছে বুক প্র্যাকটিস বুক পড়ছি, সময় চলে গেছে। অ্যাডভান্স পড়াশোনা বা কনসেপ্ট ডেভেলপমেন্টের যে বিষয়টা, এই বিষয়টা আমার একাডেমিকে হ্যাঁ মূলত হচ্ছে এই কুইজের মাধ্যমে হয়ে গেছে, যতটুকু অ্যাডভান্স পড়াশোনা করা যায়। কারণ এখন তো আমি ছোট যারা এবার ইন্টারমিডিয়েট উঠবে তাদের একই সাজেশন দিই বারবার, যে হচ্ছে তারা তোমাদের এখনই হচ্ছে শেখার সময়, কনসেপ্ট ডেভেলপমেন্টের সময় এখনই, তুমি এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাবে। এবং অনেকেই করে ভালো মেন্টরিং এর অভাব পায় না, সরি মেন্টরিং যে বিষয়টা আছে, ভালো মেন্টর বা প্রথম থেকেই যে হচ্ছে বুঝবে যে এই পড়াটা এইভাবে পড়তে হবে, এই বিষয়টা অন্যান্য কলেজে পায় না। এই জন্য তাদের প্রথম কয়েক মাস হেলাই ফেলাই কেটে যায় প্রথম দিয়ে। তো পরবর্তী যখন সিরিয়াস হয়ে ওঠে তখন দেখা যায় যে আর সিলেবাস এত বিশাল, সলভ করবে, ভালো করে শিখবে নাকি কোনো রকম সিলেবাস শেষ করবে, সেই বিষয়টাতেই তাদের হিমশিম খেতে হয়। বোর্ড পরীক্ষার হ্যাঁ সিলেবাস হ্যাঁ শেষ করতে তাদের একদম তালগোল পাকিয়ে যায় আর কি। আর এই কারণে বোর্ড পরীক্ষা কোনো রকম পাস যদিও করে, ভালো রেজাল্ট যদিও আসে, একাডেমি অ্যাডমিশনে গিয়ে তাদের একটা ভিউজ কি বলে ওটাকে ইম্পেডিমেন্ট বা বাধার সম্মুখীন হতে হয় আর কি। হুম হুম তো এই জন্য এটা একটু ছোট 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 জুনিয়র যারা আছে তারা একটু ভালোভাবে আমলে নিবা, যে প্রথম থেকেই কিন্তু পড়তে হবে, অল্প অল্প করে পড়তে হবে, অল্প অল্প করে পড়ো, বা যতটুকু পড়াশোনার তোমার স্কোপ আছে প্রথম থেকে শুরু করো, খেলাই ফেলে কাটিয়ে দেওয়ার সময় না। ইন্টারমিডিয়েট খুবই একটা ক্রুশিয়াল মোমেন্ট। এই জন্য হচ্ছে আমি ফ্যামিলিকে ওখানে নিয়ে আসছিলাম, যে হচ্ছে যত একটু সময় নষ্ট না হয়। অনেক কি হয় এখানে এসে খাপ খাইয়ে নিতে পারে না, অথবা হচ্ছে খাবারের সমস্যা হয়, এই জন্য হচ্ছে আমি এই রিস্কটা নিতে চাইনি আর কি। আমি বলছি যে আচ্ছা তোমাদের যেহেতু এখানে আসা পসিবল, তুমি তাহলে এখানে একদম শিফট হয়ে আসো। তো আমি বলবো যে যাদের পসিবিলিটি আছে তারা শিফট হয়ে আসুক, আর যাদের পসিবিলিটি নেই তাদের যে ম্যাথ সিস্টেম সেটা যে খারাপ সেটাও না। আমার বন্ধুরা আছে ম্যাথ থেকে চেয়ে বইটা 79তম হয়েছে, আমার ফ্রেন্ড মিতুন, তো তারা ম্যাথ থেকে তারা ভালো করছে। তো ভালো করা সম্ভব না যে এরকম না, কারণ হ্যাঁ প্রত্যেকের পড়াশোনার পরিবেশই কিন্তু থাকে এই সাধারণ ম্যাথের মতো না। এখানে এনডিসির পোলাপানরাই থাকে, এবং তাদের মধ্যে আমি বলবো কি ম্যাথে থাকলে একটা পড়াশোনা আলাদা পরিবেশ বা স্পৃহা তৈরি হয়। আমার বন্ধু যখন পড়তেছে রাত জেগে এই সলভ করতেছে, তখন আমার কি বসে থাকতে মন চাবে যে না পড়বো না, অথবা হ্যাঁ কুইজ জন্য পরস্পরের সাথে সেটাই সেটাই কুইজের আগের রাত্রে আমরা আলোচনা করতেছি যে হচ্ছে এই প্রশ্নটা পারিস, এই প্রশ্নটা এরকম হবে, দেখছিস এইরকম প্রশ্ন আসতে পারি কিন্তু কুইজে, এই জটিল বিষয়গুলো আলোচনা করতেছি, এটাও কিন্তু আলাদা ধরনের একটা স্পৃহা কাজ করে। তো আমি বলবো যে এনডিসি তে এসে যদি হচ্ছে এখানে খাওয়া দাওয়ার সমস্যা, খাওয়া দাওয়ায় প্রবলেম হবে মূলত, খাওয়া দাওয়ার পানির সমস্যা, অনেকে এসে প্রথম একটু ডিপ্রেশনে পড়ে যায়। এই বিষয়গুলো কাটিয়ে উঠতে হ্যাঁ পারলে এনডিসি বেস্ট পরিবেশ দিতে পারবে ইনশাআল্লাহ। আর আমাদের স্যারেরাও যথেষ্ট আন্তরিক। আমাদের স্যার দেখছি সালাউদ্দিন স্যার, তিনি বলতেন যে তোমাদের যদি কোনো ধরনের মানসিক সমস্যা হয় বা কোনো ধরনের লোনলিনেস ফিল হয়, সালাউদ্দিন স্যার শুধু না, যে কোনো স্যার ম্যাডামই বলতেন যে হচ্ছে আমার নাম্বার, পার্সোনাল নাম্বার নিয়ে রাখো, দরকার হলে আমাকে টিফিনে দেখা করো, যখনই ফিরে আসে তখনই দেখা করো, যখনই তোমার পসিবল হয়। তিনি আমাদের মানে অনেকটা বলে হচ্ছে যে আপন করে না বসে বিষয়টা যে আসছে সেইভাবে আপন করে নিতেন আর কি।
এই বিষয়টা অন্যান্য কলেজে দেখা যায় কিনা আমি জানি না আর কি। আমি আমি প্রত্যেকটা দিনই, আমি হচ্ছে বা মিথ্যা কথা বলবো না, আমাদের অনেক ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কারণ এই হার্ড এন্ড ফাস্ট রুল সবার ভালো লাগে না, কিন্তু আমি যেহেতু চয়েস করেছি, তা আমার ওই বলে না ইন্নামাল উসরি ইসরুন, মানে কষ্টের সাথে রয়েছে স্বস্তি। হ্যাঁ এই এনডিসিটি যে ল্যাবের প্যারা বলো অথবা ক্লাসের প্যারা, কুইজের প্যারা, এই সবকিছুর সাথে আলাদা একটা স্বস্তি কাজ করতো, যে না আমি এই একটা কমিউনিটির সাথে চলতে পারতেছি, এত ভালো একটা প্রতিষ্ঠানে পড়তে পারতেছি, এই বিষয়টা একটা আলাদা স্বস্তিদার কাজ করতো, বুঝতে পারছো? আমি প্রত্যেকটা দিনই যেতাম এবং কলেজে মাঝে মাঝে আমি কলেজে পাশে যখন যেতাম বিল্ডিং এ তাকে মুগ্ধ হতাম যে এই এত সুন্দর প্রতিষ্ঠান। আমার ভালো লাগতো আসলে বলতে গেলে। আমি প্রথম জায়গায় আসি তখন আম্মুকে বলতাম, দেখো এই প্রতিষ্ঠানের তাকায় থাকতে, এনডিসি দিক তাকায় থাকতে ভালো লাগে আমার বলতে গেলে আসলে, বুঝছো? এনডিসির পরিবেশ, হ্যাঁ হ্যাঁ ভিতরের স্যারের এনভায়রনমেন্ট, তারপরে পড়াশোনার পরিবেশের কথা তো বলতেই হবে না, যে এত সুন্দর পরিবেশ দিতে পারবে। তো বলবো যে হচ্ছে একটা আলাদা বিষয়। এরকম প্রতিষ্ঠান আমি এনডিসি বাংলাদেশে কোথাও আছে কিনা আমি এরকম বলতে পারবো না যে আছে, মানে বলা যায় না আর কি। এটা একটু বেস্ট একটা প্রতিষ্ঠান এখানে। হ্যাঁ, ধন্যবাদ সাকিবুল ইসলাম সিয়াম কে। আসলে ও কিন্তু একদম মানে ক্লাস গুলো কেমন হয় প্লাস সব মিলিয়ে আসলে আসলে কষ্টের মধ্যে একটা ভালো লাগা কাজ করতো। যে প্রথমের জি দিকে হয়তো বা আমরা অনেকেই যারা এই যে হোস্টেলের কথা বললো, হোস্টেলে অনেকে ডিপ্রেশনে থাকি, তোমরা বাইরে থেকে আসো, বাবা মা ছেড়ে আসো, অনেকের কষ্ট করতে হয়, বাট হোস্টেলে থেকেও কিন্তু অনেক বড় একটা জায়গায় যাওয়া সম্ভব। ও কিন্তু নিজেও একটা উদাহরণ দিয়ে দিয়েছে। এবং পাশাপাশি যে আসলে নটরডেম কলেজ আমাদের জন্য পড়াশোনার যে কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দেয়, আসলে তোমরা যখন নটরডেম কলেজে পড়বে, অবস্থান করবে, ঠিক তখনই বুঝতে পারবে। সাকিবুল ইসলাম সিয়াম, তোমাকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আমাদের যে পরবর্তী প্রশ্নটা একটু বলতে চাই। বিশেষ করে তুমি কিন্তু নটরডেম কলেজ থেকে পড়াশোনা করে একই সাথে বুয়েটে 31তম হওয়া, পাশাপাশি এমআইএসটি তে ফার্স্ট হওয়া, বিওপি তে 8ম হওয়া, ঢাকা ইউনিভার্সিটিতে 14তম হওয়া, এবং আরো একটা যে বড় সাফল্য সেটা হলো ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পাওয়া। আর তুমি একই সাথে এতগুলো সফলতা অর্জন করলে, এবং একটু জানতে চাবো যে এই সফলতার পিছনে নটরডেম কলেজ কতটা অবদান রাখতে পেরেছে। তো আমি প্রথম থেকে বলেছি যে আমি একাডেমিক থেকে এনডিসির সিলেবাস ফলো করতাম এবং আমার সিলেবাস শেষ করা বলতো এনডিসির সাথেই, আমি এনডিসির সাথে আগাতাম। কারণ আমি যখন দেখতাম প্রথম দিকে হচ্ছে অনেকে কি বলতো, এনডিসি প্রথমে ধীরে ধীরে আমাদের আগায়, উপক্রমণিকাই ধরো হচ্ছে দীর্ঘ 1-2 মাস ধরে পড়াচ্ছে, অন্যান্য কলেজ তখন সিলেবাস প্রায় শেষ। তো হচ্ছে হয়তো প্রথম দিকে মনে করতাম যে না আমি হয়তো পিছিয়ে যাচ্ছি, বা আমার হয়তো বা বাসায় অন্য জায়গায় পড়া উচিত। তারপরে আমার মনে করতাম না, এনডিসি যখন এসেছি, এনডিসি কুইজ আছে, আমরা কুইজটা করি, এই কুইজ শেষ করি বা কুইজের সাথে সাথে আগাই, কলেজের সাথে আগাই। বড় ভাইরা বলতেন যে না কলেজের সাথে আগালে চলবে। আমি যখন হচ্ছে আসির ভাইরা আসেন, তখন তার বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম বইটি 21 সালে, যখন বড় ভাইরা আসেন হ্যাঁ তখন তো আমি কেবল ফার্স্ট ইয়ারে তেমন, তখন বড় ভাইয়ের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি বলছেন যে না তিনিও কুইজে কলেজের সাথে আগে গেছেন, তখন একটা আলাদা ভরসা পেলাম, না আমিও কলেজের সাথে আগালেও পারবো ইনশাআল্লাহ। তো এখন তো আলহামদুলিল্লাহ দেখতেছি কলেজের সাথে আগালেও পারা সম্ভব, অ্যাডভান্স না থেকে 2বার অ্যাডমিশন কোচিং না করেও আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করা যায়। অনেকেই কিন্তু করেনি, অনেকেই করছে। তো আমি বলবো না যে করা খারাপ বা না করা ভালো, আমি বলবো যে প্রত্যেকের নিজস্ব টাইম জোন আছে, নিজস্ব স্পেস আছে, নিজস্ব অ্যাবিলিটি আছে, নিজস্ব সুযোগ সুবিধা আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। আমি বলবো সবচেয়ে ওর পজিশন থেকে, সিচুয়েশন থেকে সবচেয়ে বেস্ট যে আউটকামটা যে পাওয়া যায়, আউটপুট যেটা পাওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করতে হবে। আমি সবসময় সামনের পরীক্ষা যে আছে পরীক্ষা ফোকাস করতাম যে না এই পরীক্ষায় আমার পরীক্ষা ভালো করতে হবে, এরপরে যে আছে এই পরীক্ষা ভালো করতে হবে। এই কুইজের সিলেবাস শেষ করার মাধ্যমে মূলত একটা বড় ভালো প্রিপারেশন হয়ে যায়। আর পরবর্তী যেটা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডমিশন কোচিং বলো যাই বলো, ওখানে আমি বারবার জিনিসটাকে ঝালাই করেছি আর কি, যে বিষয়গুলো শিখেছি। আমি মূলত অনলাইন ক্লাস করতাম না তেমন, কারণ হচ্ছে মনে করতাম যে না এই বিষয়গুলো আমার আগে থেকেই করা হয়েছে, আমি তো ওর থেকে বেশি প্র্যাকটিস করা উচিত। আমি ওই সময় স্লাইড দেখতাম এবং অফলাইন ক্লাস করতাম, অফলাইন পরীক্ষায় ফোকাস করতাম। মূলত একবার সিলেবাস শেষ করার যে 20 সাথে শেষ করা হয়েছে এই বিষয়টা, যে বলতাম যে অ্যাডভান্স পড়াশোনা তখনই হয়ে যায় মূলত, বাকি সময় শুধু প্র্যাকটিস এবং নিজেকে ইমপ্রুভ করার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা চালিয়ে যেতে হয়। তো আমি বলবো যে অনেকাংশে আমি যদি বলি হচ্ছে যে 100-এর মধ্যে প্রায় বলবো যে 70 থেকে 80%ই এনডিসির যে পড়াশোনা 60-70, মানে অধিকাংশ একটা সিংহভাগই এনডিসি মূলত ফলো করছি আমি প্রথম থেকে হ্যাঁ একাডেমিকের সাথে, আহ, যেটা বলতে গেলে আসলে। হ্যাঁ বুঝতে আমি পারছি বাইরে সিয়াম। যদিও বা হ্যাঁ হ্যাঁ সেকেন্ড বলো। ইয়ারে প্রাইভেট পড়তাম। আমি বলেছি যে ফার্স্ট টাইমে আমি প্রাইভেট করিনি, যদিও হ্যাঁ সেকেন্ড ইয়ারে প্রাইভেট পড়েছে, হয়তো বা আম্মু বলছেন যে তোমার বন্ধুরা পড়তেছে, তো এই হিসাবে জন্য নিচ্ছি। তো আমি মূলত ফলো করতাম হচ্ছে এনডিসি কে, প্রথম থেকে বলি যে এনডিসি সিলেবাসটাই মূলত ফলো করতাম, বিশেষ করে কুইজের সাথে পড়া, যেটা কুইজের সিলেবাস শেষ করা এবং কুইজের একটা ভালো নাম্বার ক্যারি করার মাধ্যমে যে একটা কনফিডেন্স নিয়ে আসা, এই বিষয়টা মূলত ফোকাস করতাম আমি। ধন্যবাদ তো সিয়ামকে। আসলে এই যে বলতে সিলেবাসের কথা, হ্যাঁ সিয়াম কিছু ওই যে বলতে চাও? হ্যাঁ যা বলছিলাম যে হচ্ছে যে অবদান যেটা আসতেছে, তাহলে এনডিসির অবদান তাহলে কিন্তু মূলত প্রকাশ করার মতো না।
অনস্বীকার্য অবদান। আমি স্যারদের সাথে দেখা করি, স্যারদের পড়াশোনার স্টাইল অনেক কিছু সহজভাবে বুঝিয়ে দেওয়া, এবং তাদের আমরা কি করতাম, ক্লাস শেষে আমরা অনেক সময় প্রশ্ন করতে যেতাম স্যারদের। হ্যাঁ মনে শুনতেছ? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, জি শোনা যাচ্ছে কথা। শোনা যাচ্ছে। তো ওই যে আমি বলবো যে হচ্ছে এনডিসির যে পড়াশোনার পরিবেশটাই মূলত আমাকে একটা কনফিডেন্স দিয়েছে। কারণ যে শুধু টিচারদের কথা বললাম, আমি এখন বলবো যে হচ্ছে আশেপাশে যে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আছে, তাদের পড়াশোনার যে অবস্থানটা, আমি তাদের সাথে প্রতিযোগিতা করতে পারছি, এবং প্রতিযোগিতা অবশ্যই ইতিবাচক প্রতিযোগিতা। আমি দেখছি যে এনডিসির পড়াশোনার পরিবেশটা ছাত্রদের মধ্যে একটা সহযোগিতামূলক মনোভাব থাকে, তা পরস্পরকে যে কোনো সময় সাহায্য করতে চায়, মানে উৎসুক অবস্থায়। আমি একটা বলতে না বলতে তারা হয়তো নোট দিচ্ছে, অথবা আমাকে বলতেছে যে আমি এখানে পড়তেছি, বা আমার এই নোটটা আমি আমি আমার পাশে যে আমার পিছনে যে থাকতো আবিদ, নাম রশিদ আবিদ, সে সলিমুল্লাহ মেডিকেলে পড়ে, আমি তার থেকে মেডিকেলের সাজেশন দিতাম, যদিও তখন দেখছি এরকম না, কিন্তু সেই প্রাইভেট আগে থেকে শুরু করছিল। আমি বললাম যে আচ্ছা আচ্ছা তুই তোর কি পড়াই, তুই বলে দে সাজেশন গুলো, যে এখানে কি জিনিসগুলো টপিক গুলো পড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝিস, আমি অনেক কিন্তু আমি দেখি না যে অনেক সময় কি হয়, যারা একটু পড়াশোনা অ্যাডভান্স থাকে বা নিজে নিজে চায় না, কিন্তু এনডিসি সে সম্পূর্ণ একটা ভিন্ন পরিবেশ, তারা পরস্পরকে সহযোগিতার মাধ্যমে একটা অনন্য উচ্চতা যেতে চায়। এই জন্যই দেখছো যে অ্যাডমিশনে এনডিসি ছেলে পেলেদের রেজাল্ট এত ভালো, কারণ তারা পরস্পরের সাথে ইতিবাচক ভাবে প্রতিযোগিতা করে এবং পরস্পরের সহযোগিতা করে। তারা পরস্পরকে জ্ঞান লুকায় রাখবে বা কিছু বলবে না, এরকম মন মানসিকতা নেই, যেটা অধিকাংশ সময় কলেজ টপার ওই স্কুল টপারদের মধ্যে থাকে। মানে যারা স্কুলে যারা টপার থাকে, অনেকে কিন্তু একটা থাকে যে সবাইকে বলছে না তাদের সিক্রেট গুলো, বা তাদের পড়াশোনার যে স্টাইল, পড়াশোনার ম্যাটেরিয়াল গুলো কোথেকে আসে, এটা কিন্তু কলেজে দেখিনি। আমি কলেজের সহযোগিতামূলক পরিবেশটাও খুব অ্যাপ্রিসিয়েট করি আসলে। হ্যাঁ, ধন্যবাদ শাকিবুল ইসলাম সিয়াম কে। আসলে শাকিবুল ইসলাম সিয়ামের সফলতার পিছনে যে নটরডেম কলেজ কতটা অবদান রাখতে পেরেছে, শিক্ষকরা কতটা আমাদের সহযোগিতা করেছেন, কতটা ফ্রেন্ডলি ছিল। পাশাপাশি শুধু শিক্ষকরা না, নটরডেম কলেজ যেমন আমাদের পড়াশোনার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিয়েছে, পাশাপাশি শিক্ষকরা তো আছেনই, এবং আমাদের যারা বন্ধুরা ছিল তাদের কথাও কিন্তু আসলে মানে বলতেই হবে, যে আমরা একটা ক্লাস করতে পারি নাই বা অসুস্থ কারণে আসতে পারি নাই, ওরা নোট করছে। দেখা যায় যে ওই যে সিএম যেটা বললো যে অন্যান্য কলেজে যে আমি একটু বেশি পড়বো এই সিক্রেটটা আমার জানা আছে বা এইভাবে, নটরডেম কলেজে আসলে বন্ধুদের মাঝে আমরা তেমনটা দেখতে পাই নাই। আমরা খুবই ফ্রেন্ডলি দেখতে পেয়েছি, এবং সবাই সবার সাথে পড়াশোনা বিষয়ে সবকিছু শেয়ার করতো। বিশেষ করে আমার একটা ম্যাথের সমস্যা এমন হতেই পারে, আমি ক্লাসে আসতাম, 4-5 জন মিলে একত্রে বসতাম, ওইটা সলভ করার চেষ্টা করতাম। মানে বন্ধুরা মিলে যে একত্রে এগিয়ে যাওয়ার যে একটা মানে কালচার, সেটা কিন্তু আসলে নটরডেম কলেজ থেকে আমরা শিখতে পেরেছি। এবং পাশাপাশি সাকিবুল ইসলাম সিএম যে একটা কথা বললো সিলেবাসের কথা, আসলে এখানে দেখা যায় যে আমি অন্যান্য কলেজের কথা সঠিকভাবে কি সেটা বলবো না, তবে নটরডেম কলেজের কথা একটু বলতে চাই। যে নটরডেম কলেজ মানে সিলেবাসটা ঠিক যতদূর পড়ানো হয়েছে তার উপর ডিপেন্ড করে সিলেবাসটা দিয়ে থাকে। যেমন কুইজে আগে থেকে সিলেবাস দেওয়া থাকে না, আহামরি যে 2-3 চ্যাপ্টার। যদি সিলেবাসে 1 চ্যাপ্টার পড়ানো হয় তাহলে 1 চ্যাপ্টারই তোমার কুইজ হবে, যদি 5 চ্যাপ্টার পড়ানো হয় তাহলে 5 চ্যাপ্টার থেকেই কুইজ হবে। তো এভাবেই বা একটা টার্মে যত দূর যেতে পারবে পড়াইতে পড়াইতে টিচাররা ঠিক ওই জায়গা পর্যন্ত সিলেবাসটা দিয়ে দিবে, এবং ওখান থেকেই পরীক্ষা হবে। তবে আমরা মানে লক্ষ্য করতে পারি যে অন্যান্য কলেজগুলিতে হয়তো বা কিছু কিছু কলেজ আছে যেখানে প্রথমেই ঘোষণা করে দেয় যে প্রথম টার্মে সিলেবাস হলো 6 চ্যাপ্টার, বা প্রথম বর্ষে পুরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এভাবে করে দেয়। বাট আমি লক্ষ্য করেছি যে নটরডেম কলেজে যতদূর পড়াতে পেরেছে ঠিক ততদূর পর্যন্ত সিলেবাস দিচ্ছে, এবং আলটিমেটলি দেখা গেছে একদম যে শেষ পর্যন্ত কিন্তু সিলেবাস খুব ভালোভাবে শেষ হয়ে গেছে। শাকিল ইসলাম সিএম, তোমাকে ধন্যবাদ। আমরা যখন 2021 সালে আমরা নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দিয়েছি, আমাদের কিন্তু রিটেন এবং ভাইবা দুইটা প্রক্রিয়ার মাধ্যমেই, যেটা বর্তমানে প্রচলিত আছে, দুইটার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাজ এ নটরডেমিয়ান প্রকাশ করতে হয়েছে। তো সেক্ষেত্রে রিটেন পরীক্ষার কথা তো তুমি বললেই, যে কোন কোন জায়গা থেকে আসলে পড়াশোনা করা উচিত, কোন কোন বিষয়গুলো, এগুলো আমাদের প্রশ্ন ছিল, বাট তুমি আগেই সব অ্যান্সার করে দিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ। তো তুমি যখন ভাইবাতে গিয়েছিলে আর কি, তোমার ভাইবার সময়ের এক্সপিরিয়েন্সটা যদি আমাদের কাছে একটু শেয়ার করো, বিশেষ করে যারা খুব জুনিয়র প্রথম থেকে আসে, এরা ভাইবাটা নিয়ে খুব চিন্তিত থাকে যে আমি রিটেন উত্তীর্ণ হয়েছি, বাট ভাইবা থেকেও তো অনেক স্টুডেন্ট বাদ দিবে, তো আমার আসলে কেমন থাকা উচিত, বা তোমার ভাইবার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, ধন্যবাদ। ফাইবার কথা বলতে গেলে আমি হচ্ছে ড্রেস কোডটার কথা যদি বলি, ড্রেস কোড হচ্ছে একটা ফর্মাল শার্ট পরতে হবে। আমি হোয়াইট শার্ট পরেছিলাম এবং একটা ফর্মাল প্যান্ট, একটা শু। তো যদি কেউ হচ্ছে আকাশি কালারের শার্ট পরতে চায়, মানে ফর্মাল যে কোনো শার্টই চাইলে পরতে পারবে, ইন করে যেতে পারবে, মানে যতটুকু ফর্মাল থাকা পসিবল হয় আর কি। আর এরপরে হচ্ছে আমি প্রশ্নের কথা বলবো। আমরা আমাদের হচ্ছে বাইরে একটা বেঞ্চ করে, আমাদের হচ্ছে রুমের বাইরে একটা বেঞ্চ এক সারিতে পাঠানো হয়। ওখানে আমাদের ভাইবার যেভাবে হচ্ছে যারা হচ্ছে ভাইবা দিবে আর কি, তারা ওখানে যখন সারিবদ্ধভাবে বসে আছে, এক এক করে আমাদের টিভি তৈরি যেতে বলা হয়।
আমাদের মনে হয় যেরকম দেখেছি আর কি, আমাদের কোশ্চেনের ব্যাপারে প্রথমে আমাকে জিজ্ঞেস করছিল হচ্ছে যে তোমার নাম কি এবং প্রশ্ন করছিল, তারপরে জিজ্ঞেস করছিল যে হচ্ছে তোমার জেলা সম্পর্কে জিজ্ঞেস করলো যে কোন জেলা থেকে আসছো, অথবা তোমার জেলা স্কুলের রোল কেমন ছিল, এটা জিজ্ঞেস করলো একজন শিক্ষক। তারপর জিজ্ঞেস করলেন যে হচ্ছে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কেমন আছে আর কি। আমি ম্যাথ অলিম্পিয়াড করতাম, তারপরে সায়েন্স অলিম্পিয়াড রিলেটেড সব সার্টিফিকেট গুলো আছে সেগুলো সার্টিফিকেট বাড়িয়ে দিলাম যে স্যার যেগুলো পার্টিসিপেট করেছি। আর পাশাপাশি স্যার দেখলেন এবং হচ্ছে প্রশ্ন করলেন বিষয়টা যে তোমার এখানে পড়ার ইচ্ছাটা কার, এখানে এমবিসিতে তোমার না তোমার বাবা মা। এটা সাধারণ স্যাররা দুজনে উভয় করে, হ্যাঁ সাধারণত হ্যাঁ, করে থাকে আমাকেও কোশ্চেনটা। প্রশ্ন করা হয়েছিল যে এটা কি তুমি নিজের ইচ্ছে পড়াশোনা করতেছো নাকি বাবা মার চাপে পড়াশোনা করতেছো। হ্যাঁ, এটা আসলে এটা আমি বলবো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ হচ্ছে অনেক ইতিহাসে এখানে হ্যাঁ হ্যাঁ যে হার্ড এন্ড ফাস্ট রুল, একটা ডিসিপ্লিন লাইফটা লিড করতে হচ্ছে অনেকে। যেমন আজকে হচ্ছে এক গার্জিয়ানের সাথে দেখা হলো, যে 24 ব্যস্ত হচ্ছে, তার ছেলে প্রথম দিকে যখন আসে তখন বলে যে আমি ধরা বাঁধা নিয়ম, এত রুল, এত নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে পারছি না, অথচ আমার জেলা স্কুলই ভালো ছিল, জেলার যে কলেজটা জেলার সেটাই ভালো ছিল, এরকম বলে। কিন্তু অনেকে মানসিক ভাবে একটু স্ট্রেস ফিল করে। হ্যাঁ তো এই জন্য সাইডে এই কোশ্চেনটা মনে হয় করে থাকে। তো আমি বলেছিলাম যে না, আমার ইচ্ছা আছে, আমার বাবা মাও চান এখানে ভর্তি হওয়ার জন্য, দুজনেরই ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ। আর আমি আগে থেকে বলেছি যে আমি এখানে আগে এসেছিলাম 2 বছর আগে, 2019 সালে করোনার আগে এসেছিলাম। তো আমার একটা ভালো এক্সপিরিয়েন্স আছে এই ডিসিপ্লিন সম্পর্কে এবং হ্যাঁ। তার ক্লাব ক্লাব সম্পর্কে দেখেছিলাম আর কি। তো আলহামদুলিল্লাহ, তো বললাম যে আমার ইচ্ছা তো আছেই, তো আমার ইচ্ছাও আছে। তারপরে তিনি হচ্ছে আমাদের দুটা কোশ্চেন করছেন, আমি বলবো যে হচ্ছে সাধারণ সমসাময়িক কিছু কোশ্চেন করতে পারে। যে আমাদের সময় একটা ঘূর্ণিঝড় হয়েছিল, ঘূর্ণিঝড় যাওয়া, তো বলছিল যে ঘূর্ণিঝড়ের নাম কি, এবং তখন আমি সেটা পারছিলাম আলহামদুলিল্লাহ, ঘূর্ণিঝড় যাওয়া। কিন্তু ঘূর্ণিঝড় যাওয়াদের অর্থ কি, তখন আমি বললাম যে না স্যার, এটা পারবো না আমি। তো স্যার বললেন আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো তিনি চলে গেলেন, আমার দিতে করছিলেন। আমার বন্ধু থেকে শুনেছি আচ্ছা যে আচ্ছা, ভাই দুটা আমার কোশ্চেন একটা নাকি। কোশ্চেন, তোমার তোমার ভাইবা কি গাঙ্গুলি ভবনে হয়েছিল? হ্যাঁ, গাঙ্গুলি ভবনে হয়েছিল। পাঁচতলায় নাকি? হ্যাঁ, 5 তলা। আরে ভাই রে ভাই, আমাদের তো একরকমই হয়েছে তাইলে। বিশেষ করে আমাকেই প্রশ্ন করছে যে আমাকে তোমাকে জাস্ট যেভাবে যেভাবে প্রশ্ন করছে যে প্রথমে তোমার সম্পর্কে বলো, তোমার এখানে ভর্তি হওয়ার ইচ্ছে তোমার নাকি তোমার বাবা মার, তারপর ঘূর্ণিঝড় যাওয়া এটা হয়েছিল, এটার নাম কি। তো আমি হলো গিয়ে ওই আগে যারা বের হয়েছে ওদের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো ওরা বলছিল যে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় যাওয়ার, দেন এটা আমি উত্তর করতে পারছিলাম। বাট সেকেন্ড আরেকটা প্রশ্ন প্রশ্ন করছিল যে মাইক্রোসফটের আগামী প্রজন্মের অফিস কোথায় হবে, একটা মহাদেশের মানে কি বলে মহাসাগরের তলদেশে। আমি এটা পারি নাই। মানে তোমার ভাইবার এক্সপিরিয়েন্সের সাথে আমার ভাইবার এক্সপিরিয়েন্স একদম মানে মিলে যাচ্ছিল, এই জন্য আমার কনফিউশন লাগছিল সে কি এক জায়গা আচ্ছা থেকে হলো আচ্ছা। নাকি। আচ্ছা ভাইবা মানে হ্যাঁ। কে নিচ্ছিলেন, তোমার কি এটা মনে আছে? আহ, উম, আল মোহাম্মদ স্যার সম্ভবত, আমি যতদূর মনে পড়ে দাঁড়িয়ে ছিল আর কি। হইতে পারে, হ্যাঁ আমার আমার মনে হতে নাই পারে, সঠিক আমি চেহারাটা, এই শিওর জন্য না, তোমার আমার জিজ্ঞেস আমার করলাম। মনে নেই। আমার মনে আছে একজনের দাঁড়িয়ে ছিলেন, যিনি আমাকে প্রশ্ন করতেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার যতদূর মনে পড়ে আর কি। আচ্ছা হ্যাঁ, তো কন্টিনিউ এটা করো। আসলে কোশ্চেন বলতে কি, এই কোশ্চেনটা তেমন কিছু ম্যাটার করে না আসলে তেমন। তো তারা দেখেন যে কোশ্চেন অ্যান্সার করার পদ্ধতিতে আর কি, এই বিষয়টি মনে হয় স্যাররা খুব বেশি একটু দেখেন আর কি। কারণ আমার বন্ধুরা আছে, তারা দুটোর মধ্যে অনেকে একটাও পারেনি, তাদেরও চান্স হয়েছে। তো হ্যাঁ আমি মনে করি না যে কোশ্চেন পারার উপর কোনো কিছু নির্ভর করে। তারা দেখেন মূলত এনটিসি তে পড়ার জন্য একটা স্টুডেন্ট শুধু পড়াশোনা না, অন্য দিকগুলো তাদের ঠিক রাখতে হয়, অন্যান্য গুণ যেগুলো আছে। কারণ একজন এনডিসি ছাত্র সারা বাংলাদেশে অনেকের কাছে আদর্শ। সবার সবাই চায় যে এমন একটা পজিশনে পড়তে। তো আমরা দেশে আমরা যখন রাস্তাঘাটে চলাচল করব, তো আমাদের দেখে আমাদের তো আমরা কলেজকে রিপ্রেজেন্ট করবো, অনেকে যারা হচ্ছে বাসে চলাচল করতেছে। তো আমাদের হচ্ছে একটা ভালো কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্ট নেওয়াটা দেখতে স্যাররা খুব বেশি ফোকাস থাকেন, বা হচ্ছে একটু খেয়াল রাখেন আর কি, কনসার্ন থাকেন এই বিষয়ে। আমি মনে করি আর কি, যে পড়াশোনা না, সে আপনার একজন নটোডিমিয়ান সব দিক দিয়েই সেরা থাকবে। হ্যাঁ, বোঝা গেছে। সিয়াম তোমাকে ধন্যবাদ যে আসলে শুধু নটরডেম কলেজে যে মেধা যাচাই করে নেওয়া হয় শুধু সেটাই না, বরং ভাইবার মাধ্যমে কিন্তু এটাও প্রকাশ পায় যে একজন ছাত্র ব্যক্তিগত ভাবে কেমন, তার আচরণ কেমন, সব মিলিয়ে কিন্তু একজন নটরডেমিয়ানকে নটরডেমিয়ান হিসেবে পরিচয় দেওয়া হয়। ধন্যবাদ সিয়ামকে। আর একটা খুশি সংবাদ যে আজকে জানতে পারলাম যে সিয়াম আর আমি একই সাথে মানে একই জায়গায় ভাইবা দিয়েছিলাম, হয়তো তখন চেহারা মনে নেই। আচ্ছা যাই হোক, সিয়াম তুমি কুইজের কথা বলতেছিলে যে কুইজ আসলে আমাদের অনেক কিছু শিখিয়েছে, অনেক অ্যাডভান্স লেভেলে যেগুলো আমরা চিন্তা করতাম যে পারবো না, কুইজ থেকে সেগুলো আমরা কিছুটা জানতে পেরেছি। পাশাপাশি আমরা কুইজ থেকে জানতে পেরেছি যে আমাদের এখানে ল্যাকিংস আছে, এই বিষয়গুলো আরেকবার দেখা উচিত। তো কুইজে আসলে দেখা যায় যে অনেকে আমরা বলে থাকি যে কুইজে ফেল না করলে নটরিমিয়ান হওয়া যায় না, এমন একটা টাইপ যে কুইজে সবাই ফেল করে। এই যে সেদিনকে আমি তোহার সাথে একটা লাইভ করেছিলাম, মেডিকেল দিতে হয়েছে তোহা, তো তোহাও নাকি কুইজ পরীক্ষায় ফেল করেছিল। এভাবে মানে অনেকের অনেক স্মৃতি আচ্ছা। থাকে। তো সেক্ষেত্রে যদি তোমার কোনো কুইজ নিয়ে স্পেশাল স্মৃতি থাকে, বা তুমি যদি আমাদের সাথে একটু শেয়ার করতে যাও যে তোমার রেজাল্ট কেমন গুলো হতো বা কোনো ফেল ছিল কিনা।
আচ্ছা, ফেল ছাড়া বলতে নাম্বার কম পেয়েছিলাম একটাতে, আছে আমার এরকম স্মৃতি আছে। আমি হচ্ছে ম্যাথের ক্ষেত্রে, এটা আসলে আমি শেয়ার করার মতনই শেয়ার করবো ভাবছি, কারণ ম্যাথে আমি পাই হচ্ছে প্রথম প্রথম কুইজে 44 পাই আমি। কারণ ওটা ছিল ম্যাট্রিক্স এর কুইজ, তো আমিও ম্যাট্রিক্স এর তো বিশেষ নিয়ম ফলো করতে হয়, আমি প্রথম প্রথম গেছি। আমি ভাবছিলাম যে পরীক্ষা হলের মধ্যেই করে নেবো, কিন্তু আমাদের দুইটা সৃজনশীল প্লাস ফার্স্ট এমসিকিউ আধা ঘন্টায় করতে হয়। তো আমি পরীক্ষা হলের মধ্যে ওইভাবে যে আমি বুঝে করবো, এই বিষয়টা আর হচ্ছে করা হয়ে ওঠেনি। আর একটা সরলরেখা ছিল, সরলরেখার ম্যাথ গুলো যে দেখি যে ক্যালকুলেশন ভুল করছিলাম, নাম্বার পাইছি কিছু। তো এরকম করে নাম্বারটা 44 আসে। আমি প্রথম পরীক্ষার খাতা দেখে একটু হাসতেছিলাম আর কি, কারণ হচ্ছে এটা আমি জানি যে ম্যাথ এরকম না, ম্যাথ আমার প্রিয় সাবজেক্ট। তো আলহামদুলিল্লাহ এরপরে ফার্স্ট ইয়ার বলো সেকেন্ড ইয়ার বলো সবগুলো কুইজ 100 ছিল, যতগুলো পরীক্ষা ও, ছিল আর কি। মানে সবগুলো কুইজ 100? হ্যাঁ, 9টা কুইজ নিয়েছে না ম্যাথে, আর তার মধ্যে 6টাতে 100 ছিল, হ্যাঁ। একটাতে প্রথমটাতে 44, আর একটাতে মনে হয় 96, একটাতে 90। ও, আর সেই ইভেন ভাই হচ্ছে সেই, মানে ইভেন সেন্ট আপ 2 তে আমি 100 পেয়েছি ম্যাথে, সেন্ট আপ 2 বা 3 যেটা বলা মানে হয়। এটা আসলেই মানে কি বলা যায়, অনেক একটা বড় পাওয়া। কারণ নটরডেম কলেজে কুইজ যে পরীক্ষাগুলো হয়, সেই কুইজ পরীক্ষা 100 যারা পায়, মানে এটা স্মৃতি হয়ে থাকে। আমি কখনো 100 পাই নাই, 96 পাইছি সর্বোচ্চ। যাই হোক, একবার ফেলও করছি। তো সব মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ। তবে তুমি যে রেজাল্টটা করেছো, ম্যাথে 6টা পরীক্ষায় 100 পাওয়া, এটা আসলে অনেক একটা বড় ব্যাপার। কারণ কুইজের পরীক্ষাগুলো আসলে আমাদের শিখায়, এবং খুবই অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, অ্যাডভান্স লেভেল না থাকলেও টাইম মেইনটেনিং শিখায়, একটা হলে কিভাবে হ্যাঁ, কনফিডেন্স ধরে এটা রাখতে হবে, টাইম মেইনটেইন। সব আর সব একটা বিষয় হ্যাঁ হ্যাঁ যেটা যুক্ত সব। করতে চাই সেটা হচ্ছে হুম। কুইজে যে আমার যে কুইজের মাধ্যমে আর কি, তো আমরা কি করতাম, একটা কুইজে খারাপ হয়েছে এই যে আমাদের হতাশ করতো না, আমি বলতাম যে আমাদের আরো নেক্সট চান্স আছে। এই যে নেক্সট চান্স হ্যাঁ থাকা এবং আশা না হারানোর যে বিষয়টা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষা মনে করি আমি কুইজের পরীক্ষার থেকে। কারণ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের অবশ্যই। কুইজের সবগুলো ধীরে ধীরে যোগ হয়, তো আমি মনে করতাম যে না, এই পরীক্ষা যদি খারাপ হয়েছে আমি নেক্সট পরীক্ষায় একটু ভালো করে তারপরে এই করবো। আমাদের সালাউদ্দিন স্যারও তাই বলতেন যে আচ্ছা সামনের পরীক্ষায় ফোকাস করো, এই পরীক্ষা যা হয়েছে ওটা না চিন্তা করার দরকার নেই। আর মূলত চিন্তা করার সময় পাওয়া যায় না। আমি দেখেছি হচ্ছে আমার বন্ধুরা ওই অনেক সময় ফেসবুকে লিখতো যে এই কুইজে যে খারাপ করছে বা ফেল করছে, এরকম এই যে এরপর যে শোক প্রকাশের টাইম নেই, পরবর্তী কুইজের টাইম দিয়ে দিচ্ছে। তো আমাদের মূলত হ্যাঁ হ্যাঁ হচ্ছে হ্যাঁ, অবশ্যই। এই যে একটার পরে একটা কুইজ, এবং আমাদের যে হচ্ছে একটা জিনিসের যে হতাশ না হওয়ার বিষয়টা, এটাও একটা কুইজ থেকে বড় ধরনের শিক্ষা পাওয়া। কারণ এর মাধ্যমে হচ্ছে আমি মোটামুটি রিল্যাক্সে পরীক্ষা দিতে পারছি। কারণ আমি যখন মেডিকেল পরীক্ষা দিই তখন আমার ছিল যে না, আমার টার্গেট তো বুয়েট, তো মেডিকেল পরীক্ষা দিচ্ছে হচ্ছে এমনি পরীক্ষা যাচাই করার জন্য, বা আম্মুর ইচ্ছা ছিল এর জন্য আর কি। তো আমি মেডিকেল পরীক্ষা ধুমসে দিচ্ছি আর কি, আমার কোনো চিন্তা নেই ছিল না, আমি 94 95 আমি তাকাচ্ছি আর কি। তো আসলে আলহামদুলিল্লাহ ময়মনসিংহ মেডিকেল। তা আমিও আবার খুশি, আমার টার্গেট আমার ইচ্ছা ছিল মেডিকেল আর কি। তো এরপরে এমআইএসটি পরীক্ষা আচ্ছা দিলাম, আচ্ছা। মেডিকেল পরীক্ষার পরে এমআইএসটির জন্য যে উদ্ভাসে পরীক্ষা টরীক্ষা নেয়, আমি আর তেমন অ্যাটেন্ড করি না, কারণ আমি জানি যে আমার তো মানে পরীক্ষা দিচ্ছি হচ্ছে এই করার জন্য, কিন্তু চান্স হয়ে গেছে তখন আবার একটা রিল্যাক্স ফিল আসছে আর কি। এমনি আমি আবেদন হ্যাঁ, কারণ করছিলাম তোমার অনেক একটা জায়গায়। অলরেডি সেট জন চলে আসছিল তখনই মেডিকেলে। হ্যাঁ, তো আমার কিন্তু আবেদন করছিলাম সিকিউরিটি বলো, তারপরে জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, অনেক জায়গায় আবেদন করছিলাম, কিন্তু আমি 5টা জায়গায় পরীক্ষা দিয়েছি আর কি। বাকি ওই জায়গায় পরীক্ষা দেওয়া হয়নি, কারণ যে ময়মনসিংহ মেডিকেল ছিল, তো এর কারণে একটা অনেকটা সেভ হয়েছে আর কি আমার যাতায়াত বলো, ধকল বলো, স্মুথলি পরীক্ষা দেওয়ার যে বিষয়টা। আমি এমআইএসটি পরীক্ষাও একই রকম ভাবে গেছি। মানে আগে যে প্রস্তুতিমূলক পরীক্ষা বুধবার সেগুলোতে অ্যাটেন্ড করিনি, আমি ডিরেক্ট যে পরীক্ষা দিয়ে চলে আসছি। কারণ 24 তারিখে বুয়েটের প্রিলি ছিল, তো বইয়ের পরীক্ষার আগে আমি হ্যাঁ হ্যাঁ মোটামুটি যতটুকু নার্ভাস না থেকে পরীক্ষা দেওয়া যায় ততটুকু দিচ্ছি। যে আল্লাহ, আমি সবসময় বিশ্বাস করতাম যে হচ্ছে প্রচেষ্টা আমার হাতে, এই ফোর্ট আমার হাতে, রেজাল্ট আমার হাতে না, রেজাল্ট আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যা দিবেন সেটাই আলহামদুলিল্লাহ। এই জন্য খুব বেশি রেজাল্টের টেনশন করতাম না, আমি আমার যতটুকু সম্ভব ততটুকু দেওয়ার চেষ্টা করে আসতাম। রেজাল্ট নিয়ে যে ভুল গেল দেখে আফসোস করা, এই বিষয়টা আমি যে বললাম কি, এই কুইজে প্রথম দিকে হতো যে ইস এত সহজে ভুল করছে, এই যে হয়ে হয়ে যে একটা এক্সপিরিয়েন্স, এই পরবর্তীতে এই বিষয়টা আমার কাজে দিয়েছে। আমি আর ওরকম যে ভুল যাওয়ার পরে খুব একটা আক্ষেপ করা এরকম মনে করতাম না আমি আর। এটা একটা বড় পাওনা আসলে। এরপরে হচ্ছে একটা ডিউ পরীক্ষা হয়, ডিউ পরীক্ষা তো আলহামদুলিল্লাহ ওই একই রকম ভাবে দিয়েছি। দিয়ে আমি ইভেন হচ্ছে পরীক্ষা রুম নাম্বারও দেখে যাই আর কি। আমি আম্মু পরীক্ষা হলে যে আমি ফোন দিচ্ছি যে আম্মু আমি তো রুম নাম্বার দেখে আসি নাই, রুম নাম্বার দেখে মানে এতটা হচ্ছে ওই কেয়ারফ্রি যাকে যাকে বলে আর কি, যে আমি যাবো আর দিয়ে আসবো, খুব বেশি টেনশন করবো না, এরকম টাইপের থাকার চিন্তা ভাবনা করছিলাম আর কি। তো আমি ফোন দিয়ে পর পরে খুঁজে দিয়েছি, মানে দিয়ে পরীক্ষাতে চলে আসছি, কারণ আমি মনে করছি না আমার তো ময়মনসিংহ মেডিকেল আছে, চান্স হয়ে গেছে। মানে এই যে রিল্যাক্সের ফিলিংটা, এই ফিলিংটার জন্য মূলত মনে হয় যে আমি হ্যাঁ হ্যাঁ। মেডিকেলের প্রিপারেশনটা নিচ্ছিলাম আর কি, যে বইয়ের পরীক্ষা যাতে রিল্যাক্স দিতে পারি। তো একই রকম ভাবে বইয়ের পরীক্ষা যখন যাই তখন আমি বইটা এক্সাম বসি, তো বলেছেন আমার তো আলহামদুলিল্লাহ যতটুকু পারি চেষ্টা করবো, আর বাকিটুকু আল্লাহর হাতে। আর আমার তো ময়মনসিংহ মেডিকেল আছে, মেডিকেলের যদি না হয় হ্যাঁ। তো আমি ওখানে করবো ইনশাল্লাহ। তো এই যে রিল্যাক্সে একটা পরীক্ষা দিতে পারছি।
এই বিষয়টা বেশ ভালো। অনেকে কিন্তু প্যানিক করে, আমার বন্ধু আছে সে প্যানিক করছে, প্রথম 10 মিনিট সে প্যানিকে কিছু করতে পারেনি আর কি। কিন্তু আমি আলহামদুলিল্লাহ মানে আমি পরীক্ষা শেষ করেছি এবং শেষ করে রিভিশন দিতে পারছি। মানে আমার ইজি, বাহ, মোটামুটি যে আধা ঘন্টার মধ্যে কেমিস্ট্রি পরীক্ষা শেষ, বুয়েটের আধা ঘন্টা পরীক্ষা থেকে এটা? 45 মধ্যে। হ্যাঁ, আধা ঘন্টা থেকে 45 মিনিটের বাহ, মধ্যে কেমিস্ট্রি পরীক্ষা শেষ। 1 ঘন্টার মধ্যে ধরো ফিজিক্সের 1-2টা বাদ দিয়ে বাকিগুলো শেষ। আর ম্যাথের জন্য 1 ঘন্টা আছে এবং বাকি যে প্রবলেম গুলো পারতেছে না তার জন্য বাকি সময় আছে। মানে মোটামুটি রিল্যাক্সে পরীক্ষা দেওয়া গেছে আর কি। যত কিছু সিলি মিস্টেক করছি অতিরিক্ত বলতে থাকার জন্য, যেমন ধরো হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সের যে ম্যাথটা ছিল, ম্যাট্রিক্সের ম্যাথে আমি 1 - করতে হ্যাঁ, ভুলে গেছিলাম, এই জন্য আমার এক্সট্রা 2টা পদ ছিল। আবার হচ্ছে এরিয়ার ম্যাথ ছিল, ওখানে -2 থেকে 1 পর্যন্ত লিমিট বসাতে হবে, আমি 1 থেকে 2 বসেছি। আমি জানি না। আবার এক জায়গায় হচ্ছে গ্রাম থেকে কেজি নিয়ে যেতে হবে, তো আমি গ্রাম ধরেই করে ফেলেছি, 0.42 আপেক্ষিকটা গ্রামই আর নিয়ে যাইনি আর কি, হ্যাঁ, 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 তারপরে আর কি লাস্টের দিকে। তো দেখো ওটা কিন্তু হ্যাঁ, আমি আসলে আফসোস করি না, এই যে বললাম কি আমি পরীক্ষা দিয়ে সেটা দেখছি যে না আমার এগুলো ভুল গেছে, আমি বাড়ি বের হয়ে সেটা ওই ম্যাথটা করছি, কিন্তু খুব একটা আফসোস কাজ করছে এরকম না যে আমি ভাবছি না এরকম যাবে, এখন কিছু করার নাই। এটা মেনে নিচ্ছে আর কি, যে পরীক্ষা টরীক্ষা এনডিসি দেওয়ার পরে যে এরকম একটা মনোভাব মন মানসিকতা হয়ে গেছে যে না সমস্যা নেই তো। কারণ আমার এনডিসি আলহামদুলিল্লাহ পজিশন ভালোই ছিল। তো সেটাই করতাম যে না আমি তো চেষ্টা করছি, মানুষ আম্মু আব্বু আম্মু জানে যে আমি নাম চেষ্টায় কোনো ত্রুটি ছিল কিনা। তো এই বিষয়টা আলাদা কনফিডেন্স ছিল আর কি, যে না আমি সেটা চেষ্টা করছে। তো যদি খারাপও হয় বাই চান্স, তারপরেও আমি তো বলতে পারবো না আমার চেষ্টা ছিল আলহামদুলিল্লাহ। তারপরে ইংলিশে তো পজিশন যুক্ত ভালোই ছিল আলহামদুলিল্লাহ, আমি ফার্স্ট ইয়ার হ্যাঁ, ফাইনালে আমার 8ম ছিল পজিশন, টেস্টে 3rd ছিলাম আর বাহ, কম্বাইন্ড 6th। বাহ। তো এই ধন্যবাদ বিষয়টা একটা। হাফিজুল ইসলাম সিয়াম। হ্যাঁ, হ্যাঁ, তুমি যেটা বলতেছিলে আর কি, মানে ওই যে একটা এক্সাম দিয়ে একটু খারাপ হয়েছে, এই জন্য মন খারাপ, এই সময়টা আসলে আমরা যখন নটরডেম কলেজে পড়েছি, তখন আসলে পেতাম না, কারণ মন খারাপ করে আর কয়দিন থাকবো, 2 দিন পর দেখা যেত আবার একটা এক্সাম। তো আসলে নটরডেম কলেজ এক্সাম আমার আসলে এমনটা হয়েছে যে আগে এক্সামের জন্য একটা প্রস্তুতি নেওয়া লাগবে, যে আগামীকালকে এক্সাম, আমার এখন ব্যাগ গুছাতে হবে, সব ঠিক করতে হবে, এডমিট কার্ড কোথায়, রাত্রে 10টার মধ্যে ঘুমাতে হবে, ঠিকভাবে খেতে হবে, মানে কত আয়োজন একটা এক্সামের জন্য। কিন্তু নটরডেম কলেজ আসলে এটা মানে পরীক্ষা দিতে দিতে এই উপলব্ধিটা উঠে গেছিল, যে এক্সাম মানে পরীক্ষা বাকি আছে আধা ঘন্টা, একটা কলম নিই, একটা পেন্সিল নিয়ে, একটা ক্যালকুলেটর নিয়ে চলে যাই। মানে এমন একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছিল আমাদের নটরডেম কলেজে, যে এক্সামের জন্য আহামরি কোনো আয়োজন আমাদের আর ছিল না। মানে এক্সামটাকে খুব হ্যাঁ, আমার মানে মনে হইতো যে নর্মালি কোনো সিম্পল আলাদা বিশেষ যে নর্মাল আয়োজন একটা এক্সামের বিষয়। জন্য। সেটাই সেটাই। হ্যাঁ, 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 আমি মূলত হচ্ছে আমি পরীক্ষার আগে বড় ভাইদের সাথে কথা বলতাম এক্সামের সিরিয়াসনেসটা নিয়ে আসার জন্য মূলত আর কি। আবার এটা আমার মনে হয় যে আমি বড় ভাইদের সাথে কথা বলতাম এই কারণে যে এক্সামের সিরিয়াসনেস পাচ্ছি না আর কি, যে বুয়েট এক্সাম বলো ডিউ এক্সাম বলো, আমি যে কালকে যে একটা এক্সাম আলাদা একটা আয়োজন করতে হবে এরকম পেতাম না আর কি। বড় ভাইদের সাথে কথা বলতাম যে ভাইয়া হ্যাঁ, কি হ্যাঁ, কি হ্যাঁ, করবো, যে পরীক্ষার একটা ভাব ফিলিংসটা আমেজটা নিয়ে আসতে পারি আর কি। হ্যাঁ, আসলে এটা মানে এটা খুবই একটা মানে আমাদের নিজেদের কাছে হাস্যকর বিষয় মনে হচ্ছে যে কালকে এক্সাম, মানে আমার মধ্যে কোনো সিরিয়াসনেস কাজ করতেছে না, আমি খাইছি দাইছি, ফোন চালাচ্ছি, ঘুরছি, মানে কালকে যে এক্সাম আমার মাথায় যে একটা টেনশন কাজ করবে ওইটা হইতেছিল না আমার। ইভেন আমার এডমিশনের সময় আমি খুব এটা নিয়ে মানে কি ছিলাম, যে আমার আসলে পরীক্ষা অথচ আমার মাথায় কোনো টেনশন নেই, কেন, এটা কি হইলো, মানে আমার কি অবস্থা। তো যাই হোক, নটরডেম সেটাই কলেজ পরীক্ষার মাধ্যমে আমাদেরকে আসলে এডমিশনের জন্য এমন ভাবে প্রস্তুত করছে, যে পরীক্ষার আগে 2-3 দিন আগে অনেকে ঘুম হয় না, আরে আমার পরীক্ষা। তো ওই দেখা যায় 2-3 দিন আগে আগে হইতে তার পড়াশোনা আলটিমেটলি বন্ধ হয়ে যায়, যে পরীক্ষার চিন্তাই, ওই যে একটা কথা হুম। আছে না যে কবরের চিন্তাই তো বাঁচি না, নামাজ পড়বো কি, আর কি এমন টাইপ হয়ে যায়, যে পরীক্ষা চিন্তাই তো বাঁচি না, পড়াশোনা করবো কি, এমন টাইপের আর কি। সেটাই যে তো এত সব মিলে পড়া আমি এত পড়া এটা পড়বো না কোনটা পড়বো না কিছুই পড়বো না, মানে এত পড়া চিন্তা করতে সময় চলে যায় ধরো হচ্ছে যে। আমি মনে হয় হ্যাঁ, পরীক্ষার সেটাই আগে সেটাই। ডিউ 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 পড়ে আগে থেকে যে কি পড়বো বুঝতেছিলাম না। মানে মাঝে মাঝে বই পড়তাম আর দেখতাম যে একটা সিস্টেমেটিক পড়াশোনা যে মানে পড়াশোনার কিছু পাওয়া যায় না পরীক্ষার আগে চিন্তার কারণে, যে এত এত পড়া কোনটা থেকে কোনটা পড়বো আমি দরকার হয় না। তো পরে দেখছি যে না থাক এই যতটুকু আছে মানে যতটুকু নর্মাল চলা যায় আর কি। আসলে মূলত পরীক্ষার আগে কিছু পড়তে হয় না। কেউ যদি হচ্ছে প্রথম একাডেমিক থেকে পড়াশোনা করে খুব বেসিক ভালো থাকে এবং প্রপার প্র্যাকটিস করে, তার জন্য পরীক্ষার আগে তেমন 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে যে পড়তে হয় খুব একটা এরকম কিছু না। আর যে পড়ে না আগে থেকে তাদের যে খুব একটা সুবিধা হয় এটাও আসলে এটাও কিন্তু না, তাই না? এই হ্যাঁ, জন্য আমি সবসময় হ্যাঁ, বলবো হ্যাঁ, ঠিক ছেলেদের বলছো। প্রথম থেকেই সিরিয়াস হয়। একটা ছেলে যখন প্রতিদিন 1 ঘন্টা করে 2 ঘন্টা করে পড়তেছে, তুমি যদি ওই সময় চিল করো আর পরবর্তীতে তুমি সারাদিন 10-12 ঘন্টা পড়তেছো, তো সারা বছর কতগুলো দিন আছে, 365 দিন আছে এখানে, আর তুমি ওখানে কত 3 মাসের হ্যাঁ, মধ্যে কি করবা? অল্প অল্প করে জিনিসগুলো কিন্তু একবার হয়। এই যে একটা ছেলে যে অ্যাডমিশন লাইফ আমি বলবো হচ্ছে একাডেমিক আমি বড় বড় পরীক্ষা সেন্টার 1 সেন্টার 2 তারপর হচ্ছে সেন্টার 3 বলো টেস্ট পরীক্ষা যাই বলো আর কি, এই পরীক্ষাটা অনেকটা রিল্যাক্সে দিচ্ছি আমি। যতটা হচ্ছে আমি কলেজ লাইফ একাডেমিকের যে পড়াশোনার প্রেশার, এই প্রেশারের তুলনায় এই পরীক্ষাগুলো রিল্যাক্স ছিল। ইভেন আমি অ্যাডমিশন টাইমটাও মনে হয় হচ্ছে শেষের যে পরীক্ষাগুলো ওটাও অনেক রিল্যাক্সে ছিল আর কি। যে আমার একাডেমিকের প্রেশার যে এত ছিল মাঝে মাঝে মনে হতো যে একাডেমিক থেকে এই সময়টা রিল্যাক্সে বেশি কাটাচ্ছে আর কি পরীক্ষার সময়টুকু। কারণ একাডেমিক সময় একই সাথে পড়াশোনার চাপ, কুইজ দুটা সপ্তাহে 2টা কুইজের চাপ,
সিলেবাস শেষ করতে হতো প্রথম প্রথম। তারপরে আবার ল্যাব আছে, রাফশিট লেখো, ফেয়ারশিট লেখো, প্র্যাকটিক্যাল করো, প্র্যাকটিক্যাল যেন মেকআপ না খাও ওই জন্য আগে থেকে একটু দেখে যাও যে বিষয়গুলো যেন কোন কোন ডেটা আসতে পারে আগে থেকে পূর্ব ধারণা নিয়ে যাও। তো আমি একটু মোটামুটি সিরিয়াস এই খাওয়ার চেষ্টা করতাম যে মেকআপ টেকআপ নাতে। আলহামদুলিল্লাহ মেকআপ টেকআপ খাওয়া হয়নি, একদিন শুধু হচ্ছে নানা অসুস্থ ছিল দেখে বাড়ি গেছিলাম দেখে ওটা অন্যদের সাথে করে নিয়েছি। তো তবে জিতো আলহামদুলিল্লাহ কোনো মেকআপ টেকআপ ছিল না। তারপরেও একটু যাক, ঝামেলা হয়েছে এটা সেটা একটা হচ্ছে মানে যে বড় অ্যাচিভমেন্ট নটরডেম থেকে যে কোনো মেকআপ পাও নাই। আমি একবার একটা ফিজিক্স ল্যাবে 6 বার মেকআপ খাইছি, প্লাস অন্যান্য দুই এক জায়গায় দুই একটা খাইছি। আচ্ছা হ্যাঁ, তো সিয়াম মানে ওই যে কথাটা বলতেছিল আমার খুবই আসলে মানে আমি সহ আমারও এটা ফলো করা উচিত, এবং যারা জুনিয়র আছে বিশেষ করে দেখা যায় কি যে নটরডেম কলেজে যখন আমরা পড়াশোনা করি ওই টাইমটায় খুব সিরিয়াস থাকি, বাট এডমিশনে যখন আসে তখন খুব রিল্যাক্স কাজ করে আমাদের মধ্যে অনেকের মাঝে। আবার যারা বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে থাকো, তোমাদের হয় কি তোমরা যখন ক্লাস করো, তোমরা যখন টার্ম পরীক্ষাগুলো দাও, তোমরা তখন খুব রিল্যাক্স থাকো, বাট এডমিশনের সময় এসে খুবই টেনশনের মধ্যে পড়ে যাও, এখন এতগুলো বাকি চ্যাপ্টার কি করবা। বাট নটরডেম কলেজ আমাদের এমন ভাবে প্রস্তুত করে যে যখন আমরা কলেজে থাকি তখন খুব আমাদের প্রেশারের মধ্যে থাকে, বাট যখন এডমিশন টাইমটা চলে আসে তখন আমরা মানে আমাদের মধ্যে এমনিতেই একটা রিল্যাক্স চলে আসে যে না ইনশাল্লাহ একটা কিছু হবে, ভালো হবে। বা পরীক্ষার জন্য আমার আলাদাভাবে অত টেনশন করার কিছু প্রয়োজন নেই, ইতিমধ্যে আমি এত পরীক্ষা দিয়েছি যে আমার কাছে এটা এখন মোটামুটি পানির মতো লাগতেছে, এমন একটা টাইম। তো ভাইবার কথা, ভাইবা না সরি, ল্যাবের কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তুমি উত্তর দিয়ে দিলে। তো তোমার যদি এখন আমাদের মানে মোটামুটি লাইফ তো অনেকক্ষণ হয়ে গেছে, তো লাস্ট একটা প্রশ্ন করব যে তোমার যদি নটরডেম কলেজের 2 বছর পড়াশোনা নিয়ে বা সব মিলিয়ে বন্ধুদের সাথে টাইম স্পেন্ড নিয়ে কোনো যদি বা ক্যান্টিন নিয়ে বা সব মিলিয়ে ওভারঅল তোমার যদি কোনো স্মৃতি থাকে নটরডেম কলেজকে নিয়ে, তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো, ইনশাল্লাহ তারপরে আমরা লাইফটা শেষ করে দিই। স্মৃতি, স্মৃতি তো অনেকে আছে, স্পেশাল কোনো স্মৃতি না। আমার প্রতিটা মুহূর্তে মনে হয় আমি এনজয় করছি আর কি, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এটা প্রত্যেকটা এটা মুহূর্তে এটা আমি কিন্তু এনজয় আসলে করছি। হয়। আমরা এটা লক্ষ্য করছি, মানে স্মৃতি মানে দেখা যায় পুরো নটরডেম কলেজটাই স্মৃতি। এখানে এটা ল্যাব, কুইজ, ক্যান্টিনে যাওয়া, ক্লাস করা, রিসেস টাইমে স্যারদের কাছে যাওয়া, মানে ওভারঅল দেখা যায় যে নটরডেম কলেজকে আমরা যে 2 বছর পড়াশোনা করেছি মানে প্রতিটা দিনে আসলে আমাদের স্মৃতি হয়ে রয়েছে। তো ধন্যবাদ সেটাই সাকিবুল আসলে। ইসলাম সিয়ামকে। হ্যাঁ, আর সাকিবুল একটা ইসলাম বিষয় সিয়াম বলতে আমরা চাই সেটা হচ্ছে যে আমি হ্যাঁ এটা ইউনিক বিষয় সেটা হচ্ছে যে আমি বাংলায় পড়ার যে বিষয়টাকে সায়েন্সে যারা সাধারণত বাংলাতেও খুব বেশি ইফোর্ট দেই না, তাই না? কিন্তু আমি এনডিসি তে হ্যাঁ পড়েছি মানে বাংলা কবিতার লাইন তো মিনিং সহ এবং নিজে যে ইউজ করা, ইউজ বলতেছো আমি যে কবিতার রস আস্বাদন বলা হয় না, আমি সাধারণত এসএসসি থাকতে কি করতাম, কবিতা পড়তাম পড়ার জন্য, বুঝতাম না তেমন, কিন্তু এসএসসি তে আমাদের কি হতো, আমাদের হচ্ছে যখন এসএসসি তে আসে আমাদের কবিতার মিনিং বুঝতে হতো, কবিতাগুলো আমরা ইউজও করতাম বন্ধুদের সাথে হাসি তামাশা করার জন্য। যেন আমাদের হচ্ছে বিশ্বজিৎ স্যার ক্লাস নিতেন, তো তো হচ্ছে বিশ্বজিৎ স্যার, তারপর বিশ্বজিৎ স্যারের পরে ক্লাস বিশ্বজিৎ স্যার কি করতেন ওই যে আহ, চক দিয়ে ছেড়ে আমাদের হচ্ছে একটা সুতা দিয়ে যে সার্কেল আঁকতেন আর কি, হ্যাঁ, ওই বিষয়গুলো যে আছে না, মাইকে তার দিয়ে সার্কেল। স্যার বিদ্যুৎ আঁকতেন। হ্যাঁ হ্যাঁ, মাইকে হ্যাঁ হ্যাঁ মাইকে তাদের বৃত্ত আঁকতেন যে। তো আমাদের ওইটা ফলো করেন হচ্ছে আমাদের আরেক স্যার আসেন, আরেক স্যার আসে যখন ওই স্যার জিনিসটা ফলো করেন তখন আমরা কি করতাম যে বিদ্রোহী কবিতার যে বিশ্বামিত্র শিষ্য ওইটা আছে, তো আমরা তখন চেঞ্জ করে বলতাম যে আমি বিশ্বজিৎ শিষ্য, আমি ধারণ করিব বিশ্ব। তো এই যে বিশ্বজিৎ স্যারের নামটা ওখানে লাগে আমরা একটু মাঝে মাঝে মানে বন্ধুর সাথে করতাম যে দেখ এই স্যার ফলো করতেছে, যেহেতু আমাদের বিশ্বজিৎ স্যার কিন্তু 27 বছর হয়ে গেছেন তার অভিজ্ঞতা চিকিৎসা শিক্ষক জীবনের, এবং তিনি গ্রুপ অনার্স ছিলেন আর হ্যাঁ কি। আর মাঝে মাঝে আমি নিজেকে বলতাম যে হচ্ছে আমি বিশ্বজিৎ স্যারের শিষ্য আর কি, আমি বলতাম আমি বিশ্বজিৎ শিষ্য, বিশ্বামিত্র শিষ্য পরিবর্তন করে আমি বিশ্বজিৎ স্যারের নাম লাগাই দিতাম ধরো। বন্ধুটা পরে এটাই শুধু নয়, আশেপাশের যে কবিতার লাইনগুলো আছে আমরা, যেমন ধরো মিথ্যা বিনয়, আমার যে কবি নজরুল ইসলামের মধ্যে নজরুলের প্রবন্ধের মধ্যে মনে হয় মিথ্যা বিনয় বিষয়টা নামটা শুনছি আর কি, মিথ্যা বিনয় বিষয়টা বুঝতে হ্যাঁ, পারছো? তো ওখানের মধ্যে কোথাও মিথ্যা কোন কোন বিনয়টা আছে কোন না, প্রবন্ধের কথা বলছিস না? সম্ভবত নজরুলের প্রবন্ধ মিথ্যা বিনয় নিয়ে একটা কথা আছে যে অহংকারের পৌরষ ও মিথ্যা আচ্ছা বিনয় আচ্ছা, দেখানোর থেকে ভালো। হ্যাঁ, হ্যাঁ এই যে হ্যাঁ 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 বিষয়টা লাইনটা তখন কেউ জিজ্ঞাসা করতো যে এই তুমি তো খুব পারো বা মিথ্যা পারিত যে এই তুই তো পারাই দিয়েছিস, মানে এমনি খারাপ করছিস তারপরে আবার এই যে কি করছিস। তো হচ্ছে আমাদের এক বন্ধু বলছে এই মিথ্যা বিনয় দেখানো বাদ দাও, তারপর তো হচ্ছে তারপর বললো এই যে ওয়ার্ড ইউজ করতেছি বন্ধুদের মাধ্যমে বাস্তব জীবনে প্রত্যক্ষ এই বিষয়টা আমার কাছে একটু ভালো লাগছে যে আমরা বাংলা কবিতা শুধু পরীক্ষার জন্য পড়তেছি না, আমাদের পড়তেছি এবং প্রাত্যহিক জীবনে এটা ব্যবহার করতেছি। আমার সাথে এক বন্ধু ছিল অর্ক নাম, সে এবার কবি হয়ে মানে তার এই সাহিত্য বিষয়ে বলা হচ্ছে বা শব্দ ভান্ডার বিষয়ে জ্ঞানটা বেশ ভালো ছিল, হাইম খাওয়া দরক। সে আবার সিএসসি তে আসছে সম্ভবত, ত্রিপলিতে না সম্ভবত ত্রিপলিতে মনে হয়। তো তাকে আমি হচ্ছে যে এই কথাটা বলার কারণে তাকে জ্ঞান গর্ব উপাধি দিলাম আমি,
যে তুমি তো জ্ঞান গর্ভ মানুষ দেখতেছি, তো ভালো কথা বলছো, মানে আমার কথাটা পছন্দ হয়েছিল তো, যে আমি এমনি একটু কষ্টে প্যারায় আছি, পরীক্ষায় ভালো নম্বর আসতেছে না, তো হচ্ছে আমার আরেক বন্ধু বলতে এই তো খুব পারতেছিস, খুব নাম্বার আসতেছে, তো যখন এই কথাটা বলো তখন ভালো লাগলো, তো আমি তো বললাম এই তুমি আজকে জ্ঞান গর্ভ মানুষ, উপাধি দিলাম ধরো একটা। এরকম করে আমরা বিভিন্ন ধরনের শব্দ টব্দ নিয়ে বাংলা শব্দের যে ব্যবহার করতাম আর কি, এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে আর কি, যে আমরা না বাংলা শব্দ শুধু শিখতেছি না, শব্দ প্রয়োগও করতে পারতেছি বন্ধুদের মাধ্যমে, হাসি তামাশা করতে পারতেছি, এবং আমাদের এই স্মৃতিগুলা পরস্পরের মাধ্যমে সার্কুলার যে হচ্ছে আমাদের যে স্মৃতির মাধ্যমে থেকে যাবে আর কি, ছবি তোলা। আবার ধরো হচ্ছে যে আরেকটা বিষয় কি বন্ধুর সাথে আলোচনা করতাম যে তলে তলে পড়াশোনা আর কি, যে এই তুই তো তলে তলে খুব পড়াশোনা করতেছিস, তো হচ্ছে আর এক বন্ধু হ্যাঁ এটা আসলে যে হ্যাঁ বলো এই বিষয়টা আমি আসলে সবার একটা স্মৃতি থেকে তুই তো সব ফাটাই দিতেছিস, বাইরে দেখাচ্ছিস পড়াশোনা করতেছিস না, ক্লাসে ঘুমাচ্ছিস, ওদিকে তো তোর সব শেষ, এমন একটা বিষয় আর কি। হ্যাঁ, তো হচ্ছে আরেক বন্ধু বলতে যে মেসেঞ্জারের কথা করে বলছে এই তলমানব, এই তলমানব টার্মটা নতুন করছে ওরা, তখন আমরা শুনলাম এই যে 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 তলদার পড়াশোনা করতো আর কি, যে মোটামুটি বই নিত, তাদের বলতো এই তলমানব, তলমানব তোলাবার আর কি, তলমানব। তারপর আমাদের বলতে যে তলমানব সংঘের সভাপতি, তলমানব সংঘের অমুক তমুক, যারা এইসব একটু আড়ালে পড়াশোনা করতো, তো গোপনে গোপনে ধরো হচ্ছে দুই বন্ধু আলোচনা করছে, বললাম তলে তলে কি আলোচনা করতেছো তলমানবের দল, এই যে কথাবার্তা বলতাম। তো বেশ ভালো আর কি এইসব বিষয়গুলো, স্মৃতিগুলো বন্ধুদের সাথে থাকবে, আমরা বন্ধুদের ডাকতেছি, অ্যাডজাস্ট করতেছি, আলোচনা করতে পারবো একটা শব্দের মাধ্যমে। আহ বিষয়টা বেশ ভালোই আর কি, তাই না? বাংলা শব্দ শেখা, হ্যাঁ হ্যাঁ বাংলা শব্দ ব্যবহার, এবং কবিতাগুলো বোঝা, কবিতার ব্যবহার করা, তারপরে কবিতার সুরগুলো নিজে নিজে পাঠ্য আলোচনা বলা, কবিতার সুর দেওয়া মাঝে মাঝে, কবিতা কিছু সুরবিট আছে এগুলো সুর দিয়ে পড়তাম করতাম, বেশ ভালো লাগতো আর কি। আসলে কবিতা নিয়ে মানে বলতে শুধু গেলে আমরা হয় কি আমরা ফিজিক্স, যখন হ্যাঁ বলো আসিয়াম বলো হ্যাঁ না ওই বলছি যে হচ্ছে যে আমার সাধারণত কি হয়, আমরা ম্যাথ ফিজিক্স নিয়ে যেরকম আলোচনা করতাম, কবিতা নিয়ে যে আলোচনা হ্যাঁ করতে পারি আমরা, এই বা বাংলা নিয়ে যে আলোচনা করতে পারি, বন্ধুদের মধ্যে হাসি তামাশা করতে পারি, এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগছে, ওটা একটু ভালো মতো আর কি। যে কবিতাকে আমরা শুধু পড়তেছি না, আমরা কবিতার রস আস্বাদন বা বাস্তব জীবনের ব্যবহার যতটুকু পারা যায় আর কি, বন্ধুদের হাসি তামাশার জন্য ব্যবহার করতে পারছি, তো বিষয়গুলো তো স্মৃতির মতনই আর কি, বেশ ভালো লাগার হ্যাঁ আসলে বিষয়টা আর কি। হ্যাঁ হ্যাঁ কবিতার কথা বলতে গেলে আসলে বলতে হয় আমরা যখন ছোট ছিলাম অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত যে লেভেলটা ছিল আমাদের প্রাইমারি লেভেল, সেখানে আমরা দেখেছি যে আমরা আসলে কবিতাগুলো মুখস্থ করতাম, বাট এই যে 6 থেকে 10 পর্যন্ত আসলে কবিতা মুখস্থ করাটাকে আমরা কেমন মনে করতাম, আমরা মনে হইতো এখান থেকে আমরা যেহেতু সৃজনশীল ছিল, তো এই বিষয়ে আসলে আমরা কবিতাগুলো মুখস্থ করতাম না, আমরা পড়ে যেতাম, জাস্ট সৃজনশীল গুলো করতাম। বাট নটরডেম কলেজে এসে দেখি যে আমরা যখন কলেজ লাইফ এসেছি তখন আমাদের কবিতাগুলো মুখস্থ করা লাগতেছে, মানে অনেকের কাছে এটা হ্যাঁ, হাস্যকর মনে হয় বাহিরের, যে কি রে বাবা আগের লাইফ এত বড় পড়ার ছেলেরা কলেজে, হ্যাঁ হ্যাঁ কলেজে পড়াশোনা করে এরা এখনো কবিতা মুখস্থ করে। কারণ আমাদের দিদি তো যে কয়টা লাইন, এই লাইনের আগের লাইনটা কি, আমার মনে হচ্ছে বাংলায় মনে হয় ফার্স্ট কুইজে সম্ভবত একটা কোশ্চেন দিছিল যে ওই যে তাহারই মনে পড়ে এই কবিতার শেষের লাইনটা কি, না জানি শেষের লাইনে হ্যাঁ, আগের লাইনটা কি, এমন একটা কোশ্চেন জানি কোথায় দিছিল আমার মনে পড়ে। তো এমন এই টাইপের আঠারো জন্য বছর আমাদের 18 বছর বয়স, 18 বছর হ্যাঁ বয়স, হ্যাঁ 18 বছর বয়স, 18 বছর বয়স, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ দেশের বুকে 18 আসুক তো নেমে, এই যে হ্যাঁ এই দেশে কবিতাগুলো পড়ার আমি আমি তো এই কবিতাগুলো হ্যাঁ আমাদের হ্যাঁ শব্দ ভান্ডারও একটু ভালো করছে আর কি, আমরা একটু ভালো শব্দ জি চয়ন করতে পারতেছি, এই বিষয়টাও কিন্তু আমাদের জন্য খুব একটা পজিটিভ বিষয়, অ্যাডভান্টেজ, তাই না? যে আমরা কবিতাগুলো শেখার মাধ্যমে হ্যাঁ নতুন নতুন শব্দ আয়ত্ত করতে পারছি এবং সেটা ব্যবহার করতে পারতেছি, এটা কিন্তু বাক্য প্রয়োগের বিষয়ে খুব বেশি খুব একটা কার্যকর একটা বিষয়, যেটা আমি স্কুল লাইফে হ্যাঁ, আসলে করতাম না আর কি এখানে কোনো সময়। মানে স্কুল লাইফে যেটা এরকম হয় করতাম আর না কি তো। যে হ্যাঁ, আমরা আসলে নটরডেম কলেজে পড়াশোনা করেছি শুধু সায়েন্স নিয়ে, যে সায়েন্সে পড়েছি তা নয়, বরং বাংলার ক্ষেত্রেও আমাদের আসলে কবিতাগুলো এমন ভাবে স্যাররাও ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়ে দিতেন, প্লাস কুইজে এমন এমন জায়গা থেকে প্রশ্ন আসতো যে কবিতাগুলো মুখস্থ করা ছাড়া উপায় থাকতো না। তো আমাদের যে এই টাইমেও কবিতাগুলো মুখস্থ করা লাগতো, ইভেন আমরা যারা নটরডেমিয়ান আছি ম্যাক্সিমামেরই ফার্স্ট পেপারে যে কবিতাগুলো ছিল তার অধিকাংশ মুখস্থ, প্লাস প্রবন্ধগুলো এতবার বা উপন্যাসগুলো নাটকগুলো এতবার পড়া হয়েছে, মানে ধরা যায় যে সৃজনশীল আলাদাভাবে আমরা পড়তাম না, আমরা হলো গাইড দিয়ে যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন গুলো আসছে ওগুলো পড়ে একটু দেখে যাই, এটা আসলে আমাদের প্রয়োজন হইতো না, কারণ একে তো না, নটরডেম কলেজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখে প্রশ্ন করতো না, আর সেকেন্ডলি হলো ওরা খুব বই থেকে টেক্সট করে, মানে বই থেকে খুব টাচ করে প্রশ্নগুলো করতো। এই জন্য আসলে বই আমাদের মূল ফোকাসে ছিল, টেক্সট গুলো এমন ভাবে পড়তাম যে পড়তে 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 মুখস্থ হয়ে যেত, আর কবিতাগুলো তো মুখস্থ করতেই হইতো, কারণ এমন টাইপ দিত যে আগের লাইন বলো পরের লাইন বলো এমন টাইপ আসলে, বা একটা লাইন উঠিয়ে দিল মধ্যে শূন্যস্থানটা পূরণ করো, তো এমন টাইপ। হ্যাঁ, আবার সবচেয়ে মজার বিষয় হলো যে যদি একটা বানান ভুল যাইতো বা একটা অক্ষর ভুল যাইতো তাহলে মার্কসটা সম্পূর্ণ কেটে দিত। তো বাংলার ক্ষেত্রে এটা আবার একটু কষ্টকর বিষয় ছিল যে 10টা এমসিকিউ আসতো, দেখা যেত যে একটু বানান ভুল গেছে, মধ্যাহ্নয়ের জায়গায় দন্তন্য বা রস্যিকারের জায়গায় দীর্ঘিকার, তারা কেটে দিত, মানে হয় না অনেক জায়গায়, অনেক এই জায়গায় হয় আগে যে পরে স্যাক্রিফাইস করে। শব্দের আগে পরের কারণে হ্যাঁ কেটে দিতে, বুঝছো? শব্দের আগে পরে যে হ্যাঁ হ্যাঁ পাউরুটি আর দুধ, দুধ আর পাউরুটি, এই বিষয়টা মনে আছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেক অনেক কনফিউশন আগে এতবার করছি পরীক্ষার হলে গিয়ে যে আগে মানে মনে করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা বিষয় তো এরকমের আসলে কিছু আরো এটা কিন্তু আরো বাংলার বিষয় যে হ্যাঁ ইন্টারেস্টিং বিষয়টা যে হলো বাংলায় অপশন দিত না, এই কারণে একদম মুখস্থের মধ্যে পড়তে হইতো, যে অপশন দেখে যে বুঝবো যে এইটা না এইটা, এটা হইতো না। এই জন্য আমাদের জাস্ট মুখস্থের মতো আমাদের এসিকিউ আকারেই বলা যেত যে বাংলার ফার্স্ট পেপারের যে এমসিকিউ গুলো সেগুলো আসতো। এবং ইন্টারেস্টিং বিষয় আসলে যে আমরা কলেজ লাইফেও বাংলা বইটা ফার্স্ট পেপারটা খুব ভালোভাবে আত্মস্থ করতে পেরেছি। তো সাকিবুল ইসলাম সিয়াম, আমাদের লাইফটা অনেকক্ষণ হয়ে গেছে, গরমের মধ্যে অনেক কষ্ট হচ্ছে তোমার, তাও বলতে পারছি। আমরা লাইফটা শেষ করতে যাব। তো বিশেষ করে যদি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে তোমার কোনো কথা থাকে বা সাজেশন থাকে তুমি দিতে পারো, ইনশাল্লাহ তারপর আমরা লাইফটা শেষ করে দিব। আচ্ছা, জুনিয়রদের বিষয়ে বলতে গেলে হচ্ছে কলেজ সম্পর্কে একটু বলি। কলেজ একটা তোমাকে প্ল্যাটফর্ম দেবে, একটা কমিউনিটি দেবে, যে কমিউনিটি প্রবেশ করলে তুমি সম্পূর্ণ একটা আলাদা ভাবে নিজেকে দেখতে পারবা, আলাদা ভাবে নিজেকে গড়ে তুলতে পারবা। কারণ এখানে আমরা পড়াশোনাকে উৎসাহিত করা হয়, এবং পড়াশোনা শুধু করা হয় এমন না, পড়াশোনার পাশাপাশি অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস উৎসাহিত করা হবে। আমরা এখানে বাসে বসে পড়াশোনা করা এমনি হচ্ছে পরীক্ষার আগে অষ্টমীতে হলো, অষ্টমীর সামনে বই নিয়ে পড়াশোনা, খাতা নিয়ে পড়াশোনা করা, এটা আমাদের কাছে বলা হয় হচ্ছে এটাকে নিরুৎসাহিত করা হয় না, যে বরং হচ্ছে আমরা ভালো নজরই দেখি, বা এটা সাধারণ বিষয় আমাদের কাছে। এই বিষয়টা কিন্তু অন্য জায়গায় দেখতে পাবো না, যে বাসে বসে পড়াশোনা করতেছে কুইজের জন্য, অথবা রাস্তায় অষ্টমীর সময় সিরিয়ালে তারা আসছে, ওখানে খাতাটা বের করে ফট করে দেখে নিল। মানে এরকম কিন্তু আমাদের এখানে খুব একটা সাধারণ বিষয়, এই যে একটা আলাদা জগতের মতো বলতে পারো চাইলে, এই বিষয়টা হ্যাঁ কিন্তু হ্যাঁ, আসলে বাইরে থেকে খুব বেশি ভাবে বোঝা যায় না বলতে গেলে আসলে। তো আমি বলবো যে তোমরা সর্বোচ্চ চেষ্টা করো, আল্লাহ তাআলা তোমাদের সহায় হন, এবং তোমরা আমাদের জুনিয়র হতে পারো, এবং এমন একটা কমিউনিটির অংশ হিসাবে, এমন একটা নটরডেম পরিবারের অংশ হতে পারো ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাকিবুল ইসলাম, তোমাকে ধন্যবাদ। এবং তোমাকে পাশাপাশি তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি নটরডেম কলেজকে সারা বাংলাদেশের বুকে আরো একবার রিপ্রেজেন্ট করেছো। তোমার সফলতার মাধ্যমে নটরডেম কলেজ বাংলাদেশের বুকে আরো একবার পরিচিত হয়েছে। পাশাপাশি আমরা যারা বন্ধুরা আছে তারাও তোমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ তোমার এই সফলতার জন্য। এবং আজকে যারা লাইভ উপস্থিত আছি প্লাস আমি তোমার জন্য দোয়া করছি, এবং যারা ইনশাল্লাহ পরবর্তীতে লাইভটা দেখবা তোমরা সকলে সিএম এর জন্য দোয়া করবা। ও যে সফলতা অর্জন করেছে দেশের মানুষের কল্যাণে, দেশের মানুষের জন্য যেন কাজ করতে পারে। আমরা সবাই তোমার জন্য সিএম দোয়া করবো আজকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। এবং তোমরা যারা লাইভ উপস্থিত আছো তোমাদের সকলের প্রতি কৃতজ্ঞ, যারা লাইভটা দেখবা তোমাদের সকলকে ধন্যবাদ। সিএম, তাহলে আমরা লাইভটা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।